Assalamu alaikum and good evening, everyone. Welcome to our webinar arranged by Dream USMLE. Today's topic is Acing the Pathway of UK Medical Career and Associated Guidance and Support. This session aims to empower doctors who are caught up in this predicament with knowledge for better career decision that suit their life goal. UK has always been a top priority for Bangladeshi doctors who want to emigrate. Today, our wonderful panelist, Dr. Samiha Zaman Akhtar, would share her experience in navigating GMC from UK licensing journey. I am Dr. Sadia Tasneem, your co-moderator for the session with Dr. Shabnaz Mustari and Dr. Samia Saeed. Before we start the session, I would like to briefly illuminate on the organization that made this happen. Dream USMLE is a non-profit organization by founding chairman Dr. Abdullah Al Masud Sir back in 2015. It serves as a guiding light for Bangladeshi students aspiring to pursue medicine in the US. It offers young physicians workshop in both US and Bangladesh, career webinars for USMLE preparations and other exams as well. Special batches for USMLE Step 1, Step 2 CK, OET, Step 3, Residency Interview Skills. It also provides US clinical experiences, observership opportunities, research, dedicated mental health support, career counseling, webinars to pursue career in US, UK, Canada, and Australia, and overall guidance for fellowship onwards. Without further delay, we would now delve into our today's panel discussion and welcome our feasible candidate. Hello, Dr. Samiha. How are you doing? Hello, hello, Dr. Sadia. Thank you so much for such a nice introduction. Alhamdulillah, I'm doing well. How are you doing? Yes, Alhamdulillah. The floor is all yours now. Please share your journey and enlighten us with your experience, and feel free to talk in English and our mother language too. All right. So thank you again. Assalamu alaikum everyone. I am Dr. Samiha Zaman Akhtar. আমি বর্তমানে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে। প্রথমত আমি ধন্যবাদ দিতে চাই ড্রিম ইউএসএমএলই এবং ডক্টর আব্দুল্লাহ আল মাসুদ স্যারকে আমাকে আজকের এই প্রোগ্রামে একজন প্যানেলিস্ট হিসেবে ইনভাইট করার জন্য। ইট ইজ ট্রুলি অ্যান অনার। সো আমি একটু জার্নিটা শুরু করার আগে বলে নিতে চাই যে আজকের সেশনটাতে আমি মেইনলি ফোকাস করব অ্যাজ আ কম্পারেটিভলি ফ্রেশ গ্র্যাজুয়েট বা অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট আমাদের ইউকে তে একজন ডক্টর হিসেবে প্র্যাকটিস করার জন্য কি কি পাথওয়েজ অ্যাভেলেবল আছে এ সম্বন্ধে আমার এক্সপেরিয়েন্সটা এবং এই জন্য নিজেকে প্রস্তুত করার জন্য আমরা কি কি করতে পারি সেই সম্বন্ধে আমি যতটুকু জানি আমি ইনশাল্লাহ শেয়ার করবার চেষ্টা করব। আহ তো প্রথমত আমি একটু আমার নিজের ব্যাকগ্রাউন্ড বা আমার জার্নি সো ফার একটু শেয়ার করতে চাই। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েট করি 2022 সালে। এরপরে আমি ইন্টার্নশিপ করি। আমার ইন্টার্নশিপ শুরু হয় 2022 এর অক্টোবরে। তো ইন্টার্নশিপের শুরুতেই আমার একটা ডিসিশন ছিল যে ইনশাল্লাহ আমি ইউকে তে ক্যারিয়ার করতে চাই এবং আমি মেডিসিন স্পেশালিটিতে আমার ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই। এই দুইটা জিনিস আমি মোটামুটি ফাইনাল প্রফিট টাইম থেকে আমার ডিসাইডেড ছিল। সো আমি চেষ্টা করেছি ইন্টার্নশিপের শুরু থেকে আমার পোর্টফোলিওটা বা আমার প্ল্যানিংটা ওভাবে রাখতে যেন আমি যতটা দ্রুত সম্ভব আমি আমার ক্যারিয়ার ইউকে তে আমি ক্যারিয়ার স্টার্ট করতে পারি। সো ওই লক্ষ্যে আমি ইন্টার্নশিপের মাঝামাঝি সময় আমাদের যেটা প্ল্যাব পাথওয়ের ফার্স্ট স্টেপ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আইএলটিএস সেটাতে অ্যাপিয়ার করি, প্ল্যাব ওয়ান বুক করি এবং আমার ইন্টার্নশিপ শেষ হওয়ার 1 মাস পর আমি প্ল্যাব ওয়ানে অ্যাপিয়ার করি এবং আলহামদুলিল্লাহ পাশ করতে পারি। সো এরপরে আমি 2024 এর জানুয়ারিতে যেহেতু আমি মেডিসিনের দিকে ক্যারিয়ার করব আমার এটা গোল ছিল, সো আমি এমআরসিপি পার্ট 1 এবং এফসিপিএস পার্ট 1 ইন নিউরোলজিতে অ্যাপিয়ার করি। সো আলহামদুলিল্লাহ ওটা পাশ করার পর তখন আমি অ্যাকচুয়ালি একটা প্রাইভেট ক্লিনিকে জব করি। আমি একদম মানে রাইট দেন এন্ড দেয়ার ট্রেনিং এ জয়েন করি নাই, কারণ আমার ইচ্ছা ছিল প্ল্যাব 2 দিতে যাওয়ার, যেটার জন্য আমার ইউকে যাওয়া লাগবে। আমি জানতাম আমার অলমোস্ট 1.5-2 মাস আমার ইউকে থাকতে হবে, যেটা কিনা আমার ট্রেনিং কে হ্যাম্পার করবে। সো ওই জন্য আমি তখন একটা প্রাইভেট ক্লিনিকে জব করি এবং অ্যারাউন্ড মে 2024 আমি ইউকে তে যাই। তখন ওখানে আমি প্ল্যাব 2 দেই, ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করি এবং জিএমসি রেজিস্ট্রেশন পাই।
এরপরে আমি জুলাইয়ের বাংলাদেশে রিটার্ন করে জুলাই থেকে আমি ঢাকা মেডিকেল কলেজে এখন আমি এফসিপিএস কোর মেডিকেল ট্রেইনি হিসেবে আছি। এট দ্য সেম টাইম আমি নভেম্বরে এমআরসিপি পার্ট 2 রিটার্ন দেই। আর আলহামদুলিল্লাহ পাস করি। আর এই পুরোটা সময়ই হচ্ছে গিয়ে আমি আমার সিভি বিল্ড আপের জন্য কাজ করে যাচ্ছি এবং টুকিটাকি ইউকে তে জব অ্যাপ্লিকেশন করা শুরু করেছি। সো আলহামদুলিল্লাহ so far I have received a couple of offers to start working in the UK. হোপফুলি সবকিছু ঠিক থাকলে এই বছরের মাঝামাঝি ইনশাল্লাহ জয়েন করবার ইচ্ছা আছে। সো এই গেল আমার কথা। আমি গত মোটামুটি 2-3 বছর ধরে এই পাথওয়ে গুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছি। জিনিসটা আসলে কি, এই পাথওয়েটা 2022 সালে আমি যখন শুরু করেছিলাম তখন যেরকম ছিল এখন ঠিক সেরকম নাই। অনেক কিছুই চেঞ্জ এসেছে। সো আমি ওগুলো নিয়েও কথা বলবো। তো একদম যারা বিগিনার আমি তাদের জন্য শুরু করি যে ইউকে তে ক্যারিয়ার করার জন্য মোটামুটি 2টা কলেজ আছে বা 2টা পাথওয়ে আছে, সরি। একটা হচ্ছে গিয়ে আমাদের যেটা প্ল্যাব পাথওয়ে, একটা হচ্ছে গিয়ে রয়্যাল কলেজ পাথওয়ে। সো দুইটা দিয়ে আলটিমেটলি আমাদের জিএমসি রেজিস্ট্রেশন পাওয়া সম্ভব এবং জিএমসি রেজিস্ট্রেশন পাওয়ার পর আমরা বিভিন্ন পর্যায়ে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি। প্রথমে আমি প্ল্যাব নিয়ে একটু কথা বলি। প্ল্যাবের হচ্ছে গিয়ে মোরলেস 3টা পার্ট। ফার্স্ট পার্ট যেটা আমি বললাম যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেটার জন্য হচ্ছে আইএলস অথবা ওইটি দিতে হয়। যে যেটা প্রেফার করে, দুইটারই প্রোজ এন্ড কনস কিছু আছে, আমি পরে বলবো। সো আইএলস এন্ড ওইটি দেওয়ার পরে আপনি প্ল্যাব 1 বুক করার জন্য এলিজিবল হবেন। প্ল্যাব 1 বছরে 4 বার হয়, ফেব্রুয়ারি, মে, অগস্ট আর হচ্ছে গিয়ে নভেম্বর। সো জিএমসি ওয়েবসাইটে কিন্তু একটা ডেট দেওয়া থাকে যে এই ডেটেই আমাদের অ্যাপ্লিকেশন শুরু করা, প্ল্যাব 1 বুকিং দেওয়া শুরু হবে। এবং এই লাস্ট কয়েক বছর আসলে এত কম্পিটিশন ছিল যে সিট ছাড়ার সাথে সাথে ফিল আপ হয়ে যেত। সো এখন কি অবস্থা আমি জানি না এক্স্যাক্টলি, বাট আমার মনে হয় যে যেদিন সিট ছাড়বে আগে থেকে জিএমসি ওদের সোশ্যাল মিডিয়াতে বলে দেয়। সো যেদিন যখন সিট ছাড়ে ওই সময়টাতেই বুক করার চেষ্টা করা উচিত। সো প্ল্যাব 1 দেওয়ার পর আপনার হচ্ছে গিয়ে 1 থেকে 1.5 মাস সময় লাগে প্ল্যাব 1 এর রেজাল্ট আসতে। প্ল্যাব 1 এর রেজাল্টের পর দিনই আপনি হচ্ছে প্ল্যাব 2 এর জন্য সিট বুক করতে পারবেন। সো প্ল্যাব 2 এর জন্য সিট বুক করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে প্ল্যাব 2 কিন্তু কেবলমাত্র ম্যানচেস্টারে হয়। সো আপনার হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে ট্রাভেল করতে হবে। সো ভিসা, প্লেন টিকিট সবকিছু মিলিয়ে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টাইম হাতে রেখে আমাদের প্ল্যাব 2 এর সিট বুকিং করতে হয়। সো প্ল্যাব 2 পাস করার পর প্ল্যাব 2 এর রেজাল্ট ওরকম 4 সপ্তাহের মধ্যে চলে আসে। এরপরে ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর জিএমসি রেজিস্ট্রেশন। এটা গেল প্ল্যাব পাথওয়ে। প্ল্যাব পাথওয়েটা আপনি শুরু করতে পারেন ইন্টার্নশিপের মধ্যেই, মানে আপনি ইন্টার্নশিপের মধ্যে ল্যাঙ্গুয়েজ টেস্ট তো দিতে পারেনই, প্ল্যাব 1ও আপনি চাইলে ইন্টার্নশিপের মাঝেই দিতে পারেন। কিন্তু জিএমসি রেজিস্ট্রেশনের সময় আপনার পার্মানেন্ট বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হয়, যেটা কিনা আপনি পারবেন ইন্টার্নশিপ কমপ্লিট করার পর। সো আপনি এক্সামটা দিতে পারেন, প্ল্যাব 1 এক্সাম দিতে পারেন হচ্ছে গিয়ে ইন্টার্নশিপের মাঝে, বাট প্ল্যাব 2টা এবং জিএমসি রেজিস্ট্রেশনটা আপনার ইন্টার্নশিপের পরে মানে পরে পাবেন। অন্যদিকে রয়্যাল কলেজ যে এক্সাম গুলো আছে সেটা কিন্তু শুরু হয় আগে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিয়ে না। সেটার হচ্ছে গিয়ে বিভিন্ন মানে কলেজেস আছে, যেমন হচ্ছে গিয়ে আমাদের এমআরসিপি, এমআরসিএস, এমআরসিইএম, মানে বিভিন্ন স্পেশালিটির জন্য বিভিন্ন আমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন নামে আর কি আছে, বাট মূলত সবগুলোর পাথওয়ে মোর অর লেস হচ্ছে গিয়ে সেম। যেমন হচ্ছে গিয়ে এমআরসিপি পার্ট 1, তারপরে হচ্ছে গিয়ে এমআরসিপি পার্ট 2 রিটেন, দেন হচ্ছে গিয়ে এমআরসিপি পার্ট 2 পেইসেস বা ক্লিনিক্যাল এক্সামিনেশন। এরকম এমআরসিএস যেটা সার্জারির জন্য, সেখানে এমআরসিএস পার্ট এ, দেন হচ্ছে গিয়ে পার্ট বি। এমআরসিএস এ 2টা পার্ট, এরকম বিভিন্ন স্পেশালিটির জন্য একটু ডিফারেন্ট। তো যাই হোক, এমআরসিপি যেটা সেটা আপনি ইন্টার্নশিপের মধ্যে দিতে পারবেন না, কারণ এমআরসিপি দেওয়ার একটা প্রি রিকুইজিট হচ্ছে গ্রাজুয়েশনের পর মিনিমাম 1 ইয়ার থাকতে হবে আপনার অ্যাপ্লিকেশন করবার জন্য। কিন্তু এদিকে আবার এমআরসিএস যেটা সার্জারির জন্য, এখানে একটু সুবিধা আছে। সেটা হচ্ছে গিয়ে এমআরসিএস যে পার্ট এটা, সেটা আপনি ইন্টার্নশিপের মধ্যেই দিতে পারেন। সো যাই হোক, এই পার্ট গুলো দেওয়ার পরে আপনার হচ্ছে গিয়ে আলটিমেটলি ওইটি বা আইএলস দিয়ে আপনি জিএমসি রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল হবেন। তো এখানে আমি প্ল্যাব নিয়ে একটা কথা বলি যে আপনার ওইটি বা আইএলস এগুলোর ভ্যালিডিটি থাকে 2 বছর।
জিএমসি রেজিস্ট্রেশনের সময় আপনার একটা ভ্যালিড ওইটি বা আইএলস থাকতে হবে। আর রিসেন্টলি একটা জিএমসি একটা নতুন নিয়ম করেছে যে প্ল্যাব 1 পাস করার 2 বছরের মধ্যে আপনার প্ল্যাব 2 পাস করতে হবে। সো টাইম ফ্রেমটা মাথার মধ্যে এরকম রাখতে হবে যে ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে আমাদের পুরো পাথওয়েটা কমপ্লিট করতে হবে। রয়্যাল কলেজ পাথওয়েতে এরকম কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নেই। কিছু কিছু স্পেশালিটিতে হয়তো বা আছে যে এই এক্সামটা মানে মিনিমাম মানে মেক্সিমাম ৭ বছরের মধ্যে কমপ্লিট করতে হবে বা এত কয়বার রিটেক দেওয়া যাবে। আমি এক্সাক্ট অ্যামাউন্টটা সিওর না। বাট ওরকম একদম হার্ড অ্যান্ড ফাস্ট কিছু নাই। বাট প্ল্যাব দেওয়ার সময় এই ভ্যালিডিটি জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো এখন হচ্ছে গিয়ে প্ল্যাব দিয়ে আমরা কোন পর্যায়ে জয়েন করতে পারি? মানে প্ল্যাব কাদের জন্য আর রয়্যাল কলেজ পাথওয়ে কাদের জন্য? প্ল্যাব যেটা মূলত ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য। সো ইউকে তে আমাদের জব হায়ারার্কিটা হচ্ছে গিয়ে ১ম এ ২ বছরে আমাদের যেমন আমাদের দেশে ১ বছরের ইন্টার্নশিপ, ওদের হচ্ছে গিয়ে ২ বছরের ইন্টার্নশিপ যেটাকে বলে ফাউন্ডেশন ইয়ার। ফাউন্ডেশন ইয়ার 1, ফাউন্ডেশন ইয়ার 2। সো প্ল্যাব আমাদেরকে প্রিপেয়ার করে বা আমাদেরকে প্ল্যাব দেওয়ার পরে সবাই বলে যে একটা ডক্টর কোয়ালিফাই হচ্ছে গিয়ে ফাউন্ডেশন ইয়ার 2 তে প্র্যাকটিস করার জন্য। মানে আমরা তো ইন্টার্নশিপে ১ বছর অলরেডি প্র্যাকটিস করেই থাকি। আর বাকি মানে সো আমরা যখন প্ল্যাব 2 পাস করা মানে আমি ফাউন্ডেশন ইয়ার 2 তে আমি জয়েন করতে পারি। এটাকে বলে জুনিয়র লেভেল জব। সো এই ফাউন্ডেশন ইয়ার 2 জবটা হচ্ছে বিভিন্ন নামে এভেইলেবল থাকে। কেউ ডিরেক্ট FY2 জব থাকে বা অনেকে সিনিয়র হাউস অফিসার অথবা জুনিয়র ক্লিনিক্যাল ফেলো। মানে বেসিক্যালি একটা পোস্টেরই বিভিন্ন নাম, মোর অর লেস স্যালারি স্ট্রাকচার সিমিলার। মানে প্ল্যাব দিয়ে আমরা এই পোস্টে জয়েন করতে পারি। অন্যদিকে রয়্যাল কলেজ দিয়ে সাধারণত আমরা হচ্ছে রেজিস্ট্রার পোস্টে বা মিড লেভেল যেটাকে আমরা বলি, মিড লেভেলে জয়েন করতে পারি। সেখানে ওরা এক্সপেক্ট করে যে আমাদের গ্রাজুয়েশনের পর ৩-৪ বছরের সাবস্টেন্সিয়াল একটা এক্সপেরিয়েন্স আছে। যদিও এরকম কারণ স্বাভাবিক রয়্যাল কলেজ এক্সাম গুলো প্ল্যাবের চেয়ে মোর ডিফিকাল্ট। সো কমপ্লিট করতে তো টাইম লাগবেই। তো ওরা এক্সপেক্ট করে যে একটা ৩-৪ বছরের এক্সপেরিয়েন্স সমৃদ্ধ একজন ডাক্তার এই পাথওয়েতে মিড লেভেলে জয়েন করছে। সো আমার ক্ষেত্রে একটু বলি, আমার ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে প্ল্যাব পাথওয়েটা চুজ করার পিছনে আমার মেইন রেশনালটা ছিল যে ২০২২ সালে তখন হচ্ছে গিয়ে বলা হয় যে ২০১৯ সাল থেকে ২০২২-২৩ সাল ছিল প্ল্যাবের স্বর্ণযুগ। মানে প্ল্যাব 2 পাস করার সাথে, সাথে জিএমসি রেজিস্ট্রেশন পাওয়ার সাথে, সাথে মোটামুটি জব হয়ে যেত। কারণ তখন কি হয়েছিল কোভিড এর টাইমে একটা স্টাফ শর্টেজ দেখা যায় এনএইচএস এ। এনএইচএস চাচ্ছিল মানে ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েটদের ডিমান্ড অনেক বেড়ে যায়। সো মানে ইট ওয়াজ ভেরি ইজি টু গেট জবস এট দ্যাট টাইম যখন আমি এই জার্নিটা শুরু করি। এখন জিনিসটা একটু ডিফারেন্ট। এটা আমি একটু পরেই বলছি। সো এইটা একটা রিজন ছিল। আমার কাছে আমি চাচ্ছিলাম যে আমার ক্যারিয়ারের একদম শুরু থেকেই আমি একটা ওয়েল স্ট্রাকচারড ট্রেনিং পাথওয়েতে মানে থাকবো। সো আর আমার যেহেতু মেডিসিনে যাওয়ার ইচ্ছা, পেইসেস এর তখন হচ্ছে সিট পাওয়াটা এখনো একটু ডিফিকাল্ট পেইসেস এর সিট পাওয়াটা। কারণ কোভিড এর টাইমে অনেক কয়েকবার পেইসেস হয় নাই। সো তখন যারা যেসব এক্সামিনিরা পেইসেস দিতে পারেনি একটা বড় ওয়েট লিস্ট ক্রিয়েট হয়েছে যে তারা দিতে পারেনি সো তারা আগে প্রেফারেন্স পাবে। সো মানে পেইসেস এর সিট পাওয়াটা গ্যারান্টিড না। সব মিলিয়ে আমি হচ্ছে গিয়ে ফার্স্টে মানে আমি প্ল্যাবই দেই। আর প্ল্যাব দেওয়ার একটা সুবিধা যেটা কিনা এখনো আছে সেটা হচ্ছে গিয়ে আপনি যদি প্ল্যাব দিয়ে ইউকে তে 1 ইয়ার প্র্যাকটিস করেন, আপনি অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল বা এএমসি তে আপনি হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশনের জন্য আপনি কম্পিটেন্ট পাথওয়েতে আপনি হচ্ছে গিয়ে ওখানে অ্যাপ্লাই করতে পারেন। মানে আপনার এএমসি দেওয়া লাগবে না। সো প্ল্যাব প্লাস 1 ইয়ার অফ ইউকে এক্সপিরিয়েন্সে হলে আপনি এএমসি একটা বড় এক্সাম ওটা দেওয়া থেকে আপনি এক্সাম্পট থাকবেন। আপনি ডিরেক্টলি অস্ট্রেলিয়াতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আমার মাথায় এইসব জিনিস কাজ করছিল এক আর্লি ক্যারিয়ার স্টার্ট আর প্লাস হচ্ছে একটা যদি কখনো পরে ইউকে তে পছন্দ না হয় বা মনে হয় যে আর একটু বেটার অপরচুনিটি আরো কোথায় আছে অস্ট্রেলিয়া একটা খুবই ভায়াবল একটা অপশন যেন আমি ওখানে শিফট করতে পারি। সো এই জন্য আমি ফার্স্টে হচ্ছে প্ল্যাব দিই। সো এখন আমি একটু প্রিপারেশন টাইম প্রিপারেশন আর ফিজ যেটা কিনা একটা বড় কোয়েশ্চেন এগুলো নিয়ে একটু কথা বলি। সো প্রথমে আমি ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে বলি যে আইএলটিএস এবং ওইটি। প্ল্যাবে বা জিএমসি রেজিস্ট্রেশনের জন্য যেটা রিকোয়ারমেন্ট আইএলটিএস এ প্রতিটা ব্যান্ডে রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং এ মিনিমাম 7 থাকতে হয়। আর ওভারঅল একটা 7.5 ব্যান্ড থাকতে হয়। মানে আপনি যদি সবগুলোতে 7 করে পান তাহলে কিন্তু আপনার ওভারঅল 7 আসে, 7.5 আসে না। সো আপনার কয়েক
যে কোনো না কোনো ব্যান্ডে একটু ভালো বেটার স্কোর করতে হবে যেন আপনার ওভারঅল ব্যান্ড 7.5 আসে। আর ওইটি তে যেটা বলে যে ব্যান্ড বি পেতে হয় সবগুলোতে মিনিমাম মোস্ট প্রবাবলি স্কোরটা হচ্ছে 350 ইফ আই এম নট রং। আমি আসলে আইএলটিএস দিই, তাই আমি ওইটি নিয়ে খুব একটা জানি না, মানে ওইটি স্কোরিং সিস্টেম নিয়ে, বাট আমি যেটুকু জানি যে ব্যান্ড বি পেতে হয় সবগুলোতে। সো আমাদের যেটা হয় যে মোস্টলি ডক্টরদের বা আমাদের যারা বাংলাদেশি গ্রাজুয়েট, আমাদের আইএলটিএস নিয়ে একটু ভীতি কাজ করে, কারণ আইএলটিএস রাইটিং এ বাকি ইয়াগুলো মোটামুটি ইজি, কিন্তু রাইটিংটাতে একটু সমস্যা হয়। যে মানে বাকি ডোমেইন গুলো স্পিকিং, লিসনিং, রিডিং এগুলোতে 7 পাওয়া খুব একটা ডিফিকাল্ট না, বাট রাইটিং একটু ডিফিকাল্ট হয় দেখে অনেকে হচ্ছে গিয়ে ভয় পায় যে বারবার রিটেক দেওয়ার চেয়ে একবারে ওইটি দেয়। কিন্তু আইএলটিএস এ যেটা আমি বলবো, ওইটির কস্ট বর্তমানে হচ্ছে অ্যারাউন্ড 45,000, আর আইএলটিএস এর বুকিং কস্ট হচ্ছে কি অ্যারাউন্ড 24,000। সো অলমোস্ট হাফ এর কাছাকাছি। তো আমার কাছে মনে হয় যে যাদের মোটামুটি মনে হয় যে ইংলিশ গ্রামাটিক্যাল নলেজ ভালো, বা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম তারা প্রিপারেশনে দিতে পারবে, বা যাদের হচ্ছে ইংলিশের গল্পের বই পড়ার অভ্যাস আছে, মানে শুধু ভয় না পেয়ে আমার মনে হয় আইএলটিএস ট্রাই করা যেতে পারে যদি নিজের উপর সেই কনফিডেন্সটা থাকে। মানে 7 রাইটিং এ পাওয়া ডিফিকাল্ট, বাট খুব যে ইম্পসিবল আমি বলবো না। আমি আইএলটিএস দিই মোস্টলি কারণ আমি যখন আইএলটিএস দিই মাত্র ইন্টার্নশিপ শুরু করি। আমার গোল ছিল প্ল্যাবটা আমি যতটা সম্ভব কস্ট ইফেক্টিভ ওয়েতে কমপ্লিট করব, কারণ প্ল্যাব দিচ্ছি, রয়্যাল কলেজ দিচ্ছি, একটা ফিনান্সিয়াল একটা বড় ঝক্কির ব্যাপার। সো আমার মানে এইম ছিল যে এখানে যতটুকু পারি আমি কস্ট ইফেক্টিভ হওয়ার চেষ্টা করব, সো ওই জন্য আমি আইএলটিএস টা দিই। আইএলটিএস এর জন্য বা ওইটির জন্য আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলেছি, মানে কোচিং যে এসেনশিয়াল তা না, অনেক ভালো ভালো কোচিং অ্যাভেলেবেল আছে, বাট ইউটিউবে বর্তমানে এত ভালো ভালো ম্যাটেরিয়াল, ফ্রি ম্যাটেরিয়াল অ্যাভেলেবল যে যদি আপনি চান আপনি জাস্ট ইউটিউবের ফ্রি ম্যাটেরিয়াল ইউজ করে আপনি আপনার প্রিপারেশনটা নিতে পারেন। আর আইএলটিএস রাইটিং এর জন্য স্পেসিফিক্যালি একটা বই আছে, ক্যামব্রিজ আইএলটিএস কনসালটেন্ট গেট, মানে এখানে এটা হচ্ছে নামই হচ্ছে ক্যামব্রিজ আইএলটিএস কনসালটেন্ট গেট আইএলটিএস ব্যান্ড 9 ইন রাইটিং। এই বইটা খুবই হেল্পফুল, মানে রাইটিং এর জন্য এই বইটা পড়ে প্র্যাকটিস করাটা আমার মনে হয় মানে ভেরি ভেরি ফ্রুটফুল। সো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য মোটামুটি 1-1.5 মাসের একটা প্রিপারেশন এনাফ। এটা প্রিপারেশন টাইম মানুষ টু মানুষ ভ্যারি করবে, আপনি কোচিং করবেন কি করবেন না এটা আপনার উপর ভ্যারি করবে, দুইটাই মানে এটা যে যার মতো পছন্দ। বাট আমি জাস্ট বলতে চাচ্ছি যে কোচিং না করেও সম্ভব, আইএলটিএস বা ওইটি দুইটাই, এটা সম্পূর্ণ একটা ইন্ডিভিজুয়াল ডিসিশন। দুইটা দুইটা রুটই আপনার জন্য ওপেন। আপনি নিজের কনফিডেন্স বা নিজের সুবিধা অনুযায়ী যেটা বুক করবেন। আর আইএলটিএস বুক করার আরেকটা অ্যাডভান্টেজ যেটা, যে আইএলটিএস আপনি যে কোনো দিন যে কোনো সময় দিতে পারেন, মানে আইএলটিএস এর সিট সব মানে উইকডেজ সব দিন অ্যাভেলেবল থাকে, বাট ওইটির সিট খুবই নির্দিষ্ট টাইমে ছাড়ে, মানে এই 1-1.5 মাস পর পর বা এরকম। সো আইএলটিএস টা হচ্ছে গিয়ে মানে মোর ইজিলি অ্যাভেলেবল, তো এই জন্য আমি আইএলটিএস দিই। তো এরপর আসি আমরা প্ল্যাব 1। প্ল্যাব 1 বেসিক্যালি আমার মনে হয় যে যারা এখন জব করছেন না, 3 মাসের প্রিপারেশন এনাফ, বাট উইথ জব আমি বলবো সেফ থাকার জন্য 4 থেকে 6 মাসের একটা প্রিপারেটরি টাইম হাতে রাখা দরকার। প্ল্যাব 1 আমাদের প্ল্যাব 1 বেসিক্যালি আমরা আন্ডার গ্রাজুয়েটে যা পড়ে আসছি 5th ইয়ারে সেটাই আমাদের সেটাই এক্সামিনেশন আসে, যেমন হচ্ছে গিয়ে আমাদের মেডিসিন, গাইনি, আইইএনটি, দেন হচ্ছে গিয়ে সার্জারি, সবকিছু নিয়ে কোয়েশ্চেন আসে প্ল্যাব 1-এ। সো প্ল্যাব 1টা বেসিক্যালি যারা হচ্ছে গিয়ে ফ্রেশ গ্রাজুয়েট বা যারা ইন্টার্নশিপ করছে তাদের জন্য দেওয়া ইজি হয়, কারণ গ্রাজুয়েশনের 4-5 বছর পর হয় কি আমরা তো একটা নির্দিষ্ট স্পেশালিটিতে চলে যাই, তো তখন অন্যান্য যেমন আমি মেডিসিনে 3-4 বছর কাজ করছি, এখন আমি গাইনি কোয়েশ্চেন স্বাভাবিকভাবে আমার জন্য একটু কঠিন লাগবে। সো প্ল্যাব 1টা ইন্টার্নশিপের সময় বা গ্রাজুয়েশনের পর পর যত দ্রুত সম্ভব দেওয়া যায় তত ইজিয়ার হয়ে যায়। সো প্ল্যাব 1 এর জন্য কস্ট হচ্ছে কি এখন 255 পাউন্ড, যেটা কিনা বাংলাদেশি টাকার মান তো এখন হেরফের হচ্ছে, বাট রাফলি অ্যারাউন্ড 40,000 পরে। প্ল্যাব 1 এর জন্য কোনো কোচিং দরকার হয় না। প্ল্যাব 1 আপনি ইন্টার্নশিপের মধ্যে দিতে পারেন। প্ল্যাব 1 এর জন্য কি অনলাইন কোয়েশ্চেন ব্যাংক অ্যাভেলেবল এবং অনলাইন বই অ্যাভেলেবল আছে প্ল্যাবেবল এবং প্ল্যাব কিজ নামে। সো এইগুলো হচ্ছে গিয়ে আপনারা চাইলে অনেকের সাথে শেয়ারে কিনতে পারেন, বা ফ্রি পিডিএফ ও অ্যাভেলেবল। সো ওগুলোর জন্য আসলে কস্ট খুবই মিনিমাল, মানে আপনি 5 to 6 thousand এর মধ্যে আপনি আপনার সব প্রিপারেটরি ম্যাটেরিয়াল আপনি কিনে ফেলতে পারেন। সো প্ল্যাব 1 এর কস্টটা মিনিমাল থাকে, প্রিপারেটরি টাইম ভ্যারি করে 3 to 6 মান্থস। এরপর আসি প্ল্যাব 2। প্ল্যাব 2তেই হচ্ছে গিয়ে প্ল্যাব পাথওয়ের মেইন যে আমাদের
কস্ট বা ফিন্যান্সিয়াল বার্ডেনটা ফ্ল্যাপ 2 এর জন্যই। ফ্ল্যাপ 2 হচ্ছে গিয়ে এটাও হচ্ছে সারা বছর চলে। আপনি ফ্ল্যাপ 1 তো বলেই দিয়েছি যে বছরে ৪ বার হয়। বাট ফ্ল্যাপ 2 হচ্ছে গিয়ে সারা বছর হতে থাকে। এটা ম্যানচেস্টারে হয়। সো আপনার ডেফিনিটলি ট্রাভেল করতে হবে ইউকে তে এবং আমি বলব ফ্ল্যাপ 2 দিতে যাওয়ার সময় মিনিমাম 1 মান্থ হাতে রেখে ইউকে তে যাওয়া উচিত। কারণ ওয়েদার অ্যাডজাস্টমেন্ট এর ব্যাপার আছে। নিজে অ্যাকোমোডেশন এ থাকা এবং কোচিং যেগুলো ফ্ল্যাপ 2 তো পুরোটা একটা মানে লাইভ এক্সাম বলতে গেলে কমিউনিকেশন এর উপর বেস করে যে আপনার কাছে পেশেন্ট আসবে, ডামি পেশেন্ট আসে, আপনি পেশেন্টদের কিভাবে হ্যান্ডেল করবেন সেটাই হচ্ছে ফ্ল্যাপ 2 কিভাবে হিস্ট্রি নিবেন। এক্সামিনেশন একটা স্টেশন থাকে ওটাকে আমরা বলি সিমুলেশন বা ম্যানিকিন স্টেশন। ম্যানিকিন এর উপর আপনার এক্সামিন করে দেখাতে হয়। তারপরে হচ্ছে কিছু প্রসিডিওর করতে হয় মানে পুরোটাই লাইভ। সো এই লাইভ কোচিং গুলো সাধারণত মানে বাংলাদেশে নাই। এটা হচ্ছে ইউকে তে গিয়ে করে। ওরা যেটা কোচিং গুলো হচ্ছে গিয়ে কিছু অনলাইন ক্লাস নেয় যেটা কিনা আপনি দেশে বসে করতে পারেন। তারপরে আপনার ইউকে তে গিয়ে আপনি লাইভ প্র্যাকটিস করবেন। মানে ফ্ল্যাপ 2 ইজ অল অ্যাবাউট প্র্যাকটিসিং ইন ইংলিশ। আমাদের বাংলাদেশীদের তো জড়তা মেইনলি ইংলিশে কথা বলাটাতেই। এটা কাটানোর জন্যই হচ্ছে গিয়ে আপনার যত বেশি প্র্যাকটিস করবেন ততই ভালো। সো ফ্ল্যাপ 2 এর জন্য মানে প্রিপারেশন ইটসেলফ কিন্তু খুব একটা যে কঠিন তা না। ২ থেকে ৩ মাসে সম্ভব। কিন্তু আমাদের যেটা মাথার মধ্যে এক্সট্রা প্রেশার থাকে যেই আমাদের যে ভিসার ব্যাপারটা বা ইউকে তে যাওয়া, ওখানে ম্যানচেস্টারে অ্যাকোমোডেশন ঠিক করা, কোচিং বুক করা। সো সব মিলিয়ে মেন্টাল প্রিপারেশন প্লাস হচ্ছে এক্সাম প্রিপারেশন সব মিলিয়ে আমার কাছে মনে হয় ফ্ল্যাপ 1 এর পর 5 to 6 মান্থস হাতে রাখাটা সেফ। সো অ্যাগেইন ফ্ল্যাপ 2 ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এখানে কোচিং একটু দরকার হয় যেহেতু সম্পূর্ণ নতুন একটা সিস্টেমে কিভাবে পেশেন্টের সাথে ডিল করতে হয় এটা নিয়ে আমরা পড়ছি। সো এজন্য বিভিন্ন কোচিং অ্যাভেলেবল আছে। কোচিং ফি ভ্যারি করে অ্যারাউন্ড 400 to 600 পাউন্ডস এর মধ্যে। এখানে আমার কাছে কোচিং টু কোচিং খুব যে বেশি ভ্যারিয়েশন তা না। আমি বলব যে যেটা আপনাদের জন্য সুবিধা বা যে আপনার আ মানে যেকোনো একটা নিলেই হয়। যেটা সবচেয়ে কস্ট ইফেক্টিভ ওটাও নিতে পারেন। যেটা আপনার ফ্রেন্ডরা রিকমেন্ড করে ওটাও নিতে পারেন। মানে কোচিং আসলে খুব একটা মানে কোচিং দরকার বাট সব কোচিংই মোর অর লেস সেম। এখানে আমি বলতে চাই যে যদিও এখনো আপনারা যারা পাথওয়েটা শুরুই করেন নাই তাদের জন্য হয়তোবা ইনফরমেশন গুলো একটু ওভারওয়েলমিং লাগে। বাট আমার কাছে মনে হয় যে ডক্টর লোভান নামে একজন আছে। উনার কোচিংটা ফ্ল্যাপ 2 এর জন্য সবচেয়ে ইফেক্টিভ। এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। সো ফ্ল্যাপ 2 এর জন্য আপনার হচ্ছে গিয়ে বুকিং কস্ট হচ্ছে 934 পাউন্ড যেটা কিনা এখন বাংলাদেশী টাকা আই থিংক 1,40,000 বা এরকম। এগেইন পাউন্ডের সাথে টাকার মান ভ্যারি করে। সো এটা হচ্ছে ওভারঅল প্ল্যাব পাথওয়ে। প্ল্যাব পাথওয়েতে খরচ আমি বলব যে টোটাল 7 to 8 লাখস এর মতো লাগে। প্রিপারেটরি টাইম হচ্ছে গিয়ে একদম আইএলটিএস থেকে শুরু করে প্ল্যাব 2 পর্যন্ত ১ বছরের মধ্যে ইজিলি কমপ্লিট করা সম্ভব। যদি আপনার প্ল্যানটা ওরকম থাকে এবং আইএলটিএস বা ওইটি ভ্যালিডিটি কিন্তু ২ বছর। সো এটা মাথায় রাখতে হবে যে আইএলটিএস বা ওইটি দেওয়ার ২ বছরের মধ্যে আপনার জিএমসি রেজিস্ট্রেশনের জন্য এপ্লাই করতে হবে। সো প্ল্যাব 2 শেষ। এখন আপনি জিএমসি রেজিস্ট্রেশনের জন্য প্রস্তুত। তো এখন আমি একটু রয়্যাল কলেজের প্রিপারেশনটা নিয়ে বলি, তারপর আমি বলব যে জিএমসি রেজিস্ট্রেশনের পর কি করতে হয়। আচ্ছা, তো রয়্যাল কলেজে আমি আমার নিজেরটা বলি যেহেতু আমি এমআরসিপি দিচ্ছি। আহ, আমার প্ল্যাব 1 ছিল হচ্ছে গিয়ে 2023 এর নভেম্বরে আর প্ল্যাব এমআরসিপি পার্ট 1 আমি দিই 2024 এর জানুয়ারিতে। সো অনেকের কাছে হয়তো বা মনে হয় যাচ্ছে ২-৩ মাসে এমআরসিপি পার্ট 1 মানে ব্যাপারটা কিন্তু এরকম না। সো আমি যখন প্ল্যাব 1 বুক করি আমি প্ল্যাব 1 এর সময় তখন একটা লং ওয়েটিং পিরিয়ড ছিল। মানে আমি হচ্ছে গিয়ে প্ল্যাব 1 বুক করি হচ্ছে গিয়ে 2022 এর ডিসেম্বরে। আমি 2023 এর নভেম্বরের জন্য আমি প্ল্যাব 1 বুক করি 2022 এর ডিসেম্বরে। এটা ইচ্ছা করেই করি কারণ আমার ইন্টার্নশিপ শেষ হয় হচ্ছে গিয়ে অক্টোবরে 2023-এ। তো আমি চাচ্ছিলাম ইন্টার্নশিপের পর মিনিমাম ১ মাস আমি জাস্ট প্ল্যাবের জন্য পড়াশোনা করব। হ্যাঁ, ইন্টার্নশিপের মাঝেও পড়বো বাট আমি একটা মাস আমি একটু ঠান্ডা মাথায় পড়াশোনা করব প্ল্যাবের জন্য। সো কিন্তু প্ল্যাবের 1 এর জন্য আসলে যেটা আমি আগেই বলেছি ৪ থেকে ৬ মাসের প্রিপারেশন এনাফ। বাট আমার হাতে একটা বড় টাইম ছিল। সো আমি ভাবলাম যে যেহেতু আমি মেডিসিনে ক্যারিয়ার করতে চাচ্ছি আর ইউকে তে যেতে চাচ্ছি আমার মনে হয় এই টাইমটা আমি একটু ফ্রুটফুলি ইউজ করি আমি এমআরসিপি এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। সো আমি হচ্ছে গিয়ে 2023 এর জানুয়ারিতেই আমি হচ্ছে এমআরসিপি এর কিছু অনলাইন কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায় পাস মেডিসিন এই নামে। তো এটা আমি সলভ করা শুরু করি। সো আমি মোটামুটি চেষ্টা করেছি জুলাই বা অগস্টের মধ্যে আমি এমআরসি পাস মেডিসিন পুরোটা অন্তত একবার শেষ করতে। এতে আমার একটা খুব বড় সুবিধা হয় যে যখন আমি প্ল্যাব 1 এর প্রিপারেশন নেওয়া শুরু করি আমার কিন্তু প্ল্যাব 1 এর মেডিসিন পার্টটা আমার আলাদা পড়াই লাগে নাই। মানে একদমই পড়া লাগে নাই। কারণ এমআরসিপির ওই ৬ মাসের একটা প্রিপারেশনের কারণে আমার হচ্ছে গিয়ে মানে
মেডিসিনটা মোটামুটি আমার জন্য ইজি হয়ে যায় প্ল্যাবের মেডিসিন পার্টটা তো আসলে আমাদের 5th ইয়ারে যে মেডিসিনটা পড়ি বা এমবিবিএস এর জন্য যে মেডিসিনটা পড়ি ওটাই। সো খুবই ইজি হয়ে যায় ওইটা। তো পরে আমি হচ্ছে গিয়ে যেটা অন্যান্য জিনিস যেমন সার্জারি, অবস অ্যান্ড গাইন এগুলো নিয়ে আমি পড়ি। সো এমআরসিপির জন্য আমি বলব যে যারা একদম ফ্রেশ গ্র্যাজুয়েট বা যারা এখন ইন্টার্নশিপ করছো, যারা 4th 5th ইয়ার বা 3rd 4th 5th ইয়ারে পড়ছেন তাদের জন্য এখন রয়্যাল কলেজ এক্সাম নিয়ে মাথা ঘামানোর একদমই দরকার নেই। আপনারা ফাইনাল প্রফ দেন, এরপর হচ্ছে গিয়ে এই রয়্যাল কলেজ নিয়ে মাথা ঘামান। যদি আপনারা সো যাই হোক, তো যারা হচ্ছে গিয়ে জব করছে বা যারা মানে একটু বিজি তাদের জন্য 6 থেকে 8 মাসের প্রিপারেশন দরকার। যারা ফ্রেশ গ্রাজুয়েট আমি বলবো তাদের জন্য এমআরসিপি পার্ট 1 দেওয়ার জন্য মিনিমাম 6 থেকে 8 মাসের একটা প্রিপারেশন দরকার। যারা অলরেডি মেডিসিনে প্র্যাকটিস করছেন, ক্লিনিক্যাল ইনভলভমেন্ট আছে, তাদের জন্য 4 মাস হচ্ছে গিয়ে ডুয়েবল। সো এমআরসিপি পার্ট 1 বলুন বা পার্ট 2 বলুন, দুইটারই হচ্ছে গিয়ে বুকিং প্রাইস সেম। যারা আমরা ইন্টারন্যাশনাল এক্সাম দিই তাদের জন্য £655, যেটা কিনা অ্যারাউন্ড 1,03,000 4,000 এরকম। মানে আমি যখন জানুয়ারিতে এক্সাম দিই তখন বুকিং প্রাইস ছিল 85,000, বাট টাকার মান কমে যাওয়ার কারণে এখন সেই সেম এক্সামের প্রাইস হচ্ছে 1,05,000 এরকম। সো এমআরসিপি পার্ট 1 এক্সামটা আপনি ইন্টার্নশিপের পরপরই দিতে পারেন যদি আপনার প্রিপারেশন ভালো থাকে। এক্সামটা বেশ টাফ, 6 ঘন্টার এক্সাম, মানে 3 ঘন্টার দুইটা পার্ট। সো ওরকম প্রিপারেশন নিয়ে যেতে হয় একটু, মানে যাতে আগে থেকে অনেকগুলো মডেল টেস্ট দিলে বা ওই সেটিং এ এক্সাম দিলে আপনার এক্সাম নেওয়াটা মানে এক্সাম ডেতে অত একটা ওভারওয়েলমিং লাগে না। অ্যাগেইন এমআরসিপি পার্ট 1 এর জন্য কোচিং এসেনশিয়াল না। আমি এখন পর্যন্ত যেগুলো বললাম সের মধ্যে প্ল্যাব 2 এর জন্যই জাস্ট আমার কাছে মনে হচ্ছে কোচিংটা এসেনশিয়াল। বাট এমআরসিপি পার্ট 1 এর জন্য অনলাইনে অনেক ভালো ভালো মানে কোয়েশ্চেন ব্যাংক, যেগুলো পাস্ট মেডিসিন, পাস্ট টেস্ট, পাস্ট পেপার সব অনলাইনে অ্যাভেলেবেল। আপনারা নিজেরা অনলাইনে পড়তে পারেন এগুলো কিনে। কোনো টপিকে কোনো প্রবলেম হলে আমি যেটা করেছি, আমি ইউটিউবে ওই টপিকটা লিখে সার্চ দিয়েছি। ইউটিউবে খুব ভালো ভালো ফ্রি ভিডিওস আছে। কোচিং ইজ নট নেসেসারি, বাট আপনার যদি মনে হয় যে আপনার একটা টাইট গাইডলাইন দরকার, যে অনেকে হচ্ছে কি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সময় করে পড়া হয় না, যদি মনে হয় যে একজন গাইড থাকলে ভালো, অবশ্যই আপনি এনরোল করতে পারেন, বাট এসেনশিয়াল না, এটাই বলতে চাচ্ছি। আর এমআরসিপি পার্ট 2 রিটেন যেটা, সেটা হচ্ছে কি পার্ট 1 এর সর্ট অফ এক্সটেনশন। মানে পার্ট 2 তে আমাদের বেসিক সায়েন্স থেকে বেশি কোয়েশ্চেন আসে, যেমন অ্যানাটমি, জেনেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বা একটা সিনারিও। এমআরসিপি হচ্ছে পুরোটা সিঙ্গেল বেসড অ্যান্সার আর কি। তো একটা সিনারিও দিয়ে দেয়, ডায়াগনোসিস জানতে চায় বা প্যাথোলজিক্যাল প্রসেসটা সম্বন্ধে কোয়েশ্চেন আসে, সেই সেম জিনিসেরই ম্যানেজমেন্ট আপনার জানতে চাবে এমআরসিপি পার্ট 2 রিটেনে। আর পার্ট 2 তে হচ্ছে গিয়ে একটু আপনার হচ্ছে গিয়ে ইমেজিং বা ইসিজি, এগুলা ডেটা ইন্টারপ্রিটেশন এগুলো আসে, এটাই হচ্ছে গিয়ে এক্সট্রা। এছাড়া আর কিছু না, মানে এক্সট্রা না। সো পার্ট 1 এর একদম 4-5 মাস পরই আপনি পার্ট 2 রিটেন দিতে পারেন। আর এরপর যেটা পেসেস, সেই পেসেসটা তো আসলে আমি এখনো দেইনি, বাট যেটা ওর রয়্যাল কলেজ থেকে রিকমেন্ডেড যে অ্যাটলিস্ট 2 বছরের মেডিসিন এক্সপিরিয়েন্সটা পেসেস এর জন্য রিকমেন্ডেড, নট এসেনশিয়াল। অনেকে তো মানে এমনকি এমআরসিপি পার্ট 1 দেওয়ার পর আপনি কিন্তু পেসেসটা আগে দিতে পারেন। পেসেসটা আগে দিয়ে এমআরসিপি পার্ট 2 রিটেন দিতে পারেন। মানে এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আপনার পেসেসে বসার বা পেসেস এর জন্য অ্যাপ্লাই করার প্রি রিকুইজিট হচ্ছে পার্ট 1 পাস থাকতে হবে। তো যদি আপনার নিজের ক্লিনিক্যাল স্কিলস এর উপর আস্থা বেশি থাকে বা আপনি যদি একটু কম্পারেটিভলি এক্সপেরিয়েন্সড হন, তাহলে আপনি আগে পেসেস দিতে পারেন, নো প্রবলেম। বাট আমার ক্ষেত্রে আমি যেহেতু রিলেটিভলি ফ্রেশ গ্রাজুয়েট উইথ নট সো মাচ ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স, তো আমি হচ্ছে গিয়ে পেসেসটা পরে দিচ্ছি। মোটামুটি 6 মাসের একটা ক্লিনিক, 6 মাস থেকে 1 বছরের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থাকলে পেসেস দেওয়াটা ইজি হয়ে যায়। পেসেস এর জন্য কোচিং রিকমেন্ডেড। সো এটা হচ্ছে গিয়ে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। বাংলাদেশে ভালো কোচিং আছে। এমআরসিপি পার্ট 1 আর পার্ট 2 টা আপনি দেশে বসেই, এখন পুরোটা অনলাইনে হয়ে গেছে, এখন বাসায় বসেই আপনি এক্সাম দিতে পারবেন। কিন্তু পেসেস এর জন্য বাংলাদেশে সেন্টার খুলেছে। আর এমনিতে হচ্ছে ইন্ডিয়া, তারপরে হচ্ছে শ্রীলঙ্কা, এরকম নেপাল, এইসব জায়গাতেও পেসেস সেন্টার আছে, ইউকে তেও আছে। আপনি আপনার পছন্দ মতো বুক করবেন। সেন্টার বুক করার সময় আপনার কাছে জানতে চাবে যে কোথায় আপনি পরীক্ষা দিতে চান, ওরা আপনার প্রেফারেন্সটাকে অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু পেসেস এর যে ব্যাপারটা, যেটা আপনি সিট যে পাবেন তার কোনো গ্যারান্টি নাই। ওরা দেখে যে আপনার হচ্ছে আপনি পার্ট 1 বা পার্ট 2 কবে পাস করেছেন, এর আগে আপনি পেসেস এ অ্যাপ্লাই করেছেন কিনা, তারপর আপনি কি ইউকে তে ট্রেন করছেন কিনা। তো এগুলোর উপর ভ্যারি করে ওরা ওরা হচ্ছে গিয়ে দেখে যে যাদের মানে একটা প্রেফারেন্স লিস্ট গঠন করে, যে যারা হচ্ছে গিয়ে মোর প্রেফার্ড ক্যান্ডিডেটস ওরা আগে সিট পায়, তারপরে হচ্ছে এরকম আস্তে আস্তে। সো আপনি
আপনি যে প্রথমবারে অ্যাপ্লাই করলে সিট পাবেন তা না। সিট পাওয়ার পর আপনার মোটামুটি ৩-৪ মাস পর আপনার এক্সামটা হয়। সো আপনি চাইলে আপনি অ্যাপ্লাই করে রাখতে পারেন। তারপরে হচ্ছে সিট পেয়ে গেলে তো ভালো, ৩-৪ মাসের একটা টানা প্রিপারেশন নিবেন। সো যাই হোক, তো এভাবে পেসেস বা আপনার রয়্যাল কলেজ পাথওয়ে শেষ হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে জিএমসি অ্যাপ্লাই এর জন্য এলিজিবল। তো আপনি প্ল্যাব পাথওয়ে হোক বা এমআরসিপি পাথওয়ে হোক, আপনি এখন জিএমসি রেজিস্ট্রেশনের জন্য প্রস্তুত। সো জিএমসি রেজিস্ট্রেশনের জন্য কিছু ডকুমেন্টস এক্সট্রা লাগে, যেমন হচ্ছে গিয়ে আমাদের বিএমডিসি থেকে একটা গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট লাগে। আপনার যে যদি আপনি প্ল্যাব পাথওয়েতে যান তাহলে আপনার এমবিবিএস সার্টিফিকেট, আর যদি আপনি রয়্যাল কলেজ পাথওয়েতে যান তখন আপনার রয়্যাল কলেজের সার্টিফিকেটটা আপনার এপিক দিয়ে ভেরিফাইড করা লাগে, যেটা কিনা ইউএসএমএল এর ক্ষেত্রে আমার মনে হয় ইসিএফএমজি ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে। তো ইউকে তে এটাকে আমরা বলি হচ্ছে এপিক ভেরিফিকেশন। তো এরকম ভেরিফিকেশন করা লাগে, এগুলো খুব একটা কঠিন ব্যাপার না। তো এখন যেটা বর্তমান পার্সপেক্টিভে ঝামেলা শুরু হয় আফটার জিএমসি রেজিস্ট্রেশন। কারণ যেটা হয়েছে 2019 থেকে 2022-23 সাল এলে মানে প্ল্যাব পাথওয়েটা অনেকটা ইজি হয়ে যায়, কারণ ইউকে তে একটা স্টাফ শর্টেজ ছিল কোভিড এর কারণে। প্লাস 2018-19 সালের দিকে ইউকে তে আগে যেটা নিয়ম ছিল যে ট্রেনিং এর ফার্স্ট রাউন্ডে কেবলমাত্র ইউকে সিটিজেন, ব্রিটিশ সিটিজেনরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে ওরা হচ্ছে আইএমজি দের নিবে, যেটা কিনা মানে ইউএসএ আমি জানি না, বাট আমার মনে হয় অন্যান্য অনেক দেশে এরকম যে আগে ওরা নিজেদের গ্রাজুয়েটদের প্রেফার করে, এরপরে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটদের। সো 2019 সালে ইউকে এই ব্যাপারটা উঠিয়ে নেয়। সো একটা ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট হিসাবে আপনি ইকুয়াল অপরচুনিটি পাচ্ছেন একটা ব্রিটিশ গ্রাজুয়েট বা ব্রিটিশ সিটিজেনের জন্য। এটা কিন্তু একটা বড় অপরচুনিটি, খুবই মানে লুক্রেটিভ একটা অপরচুনিটি। সো এটা প্লাস হচ্ছে গিয়ে আগে কিন্তু ইউকে তে ওইটি মানে একসেপ্টেড ছিল না, আইএলটিএস দিয়ে যেতে হতো। সো ওইটি চলে আসার পর ওইটি পাস করা কম্পারেটিভলি ইজিয়ার। সব মিলিয়ে মানুষজন ইউকের দিকে ঝুঁকে পড়ে, মানে অনেক বেশি পরিমাণে ইউকে তে যায়। তো যেটা হয়েছে যে স্যাচুরেশন, মানে when the supply is more than the demand, স্যাচুরেটেড তো হবে। আর এখন যেটা অনেকে বলে যে স্টাফ শর্টেজ এখনো আছে, কিন্তু ওদের হচ্ছে ফান্ডিং নাই। সব মিলিয়ে দে আর নট অ্যাজ ইন্টারেস্টেড টু টেক অন ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েটস অ্যাজ দে ওয়্যার। সো এখন হচ্ছে গিয়ে প্ল্যাব ইটসেলফ দিয়ে জিএমসি পাবেন বা জব অ্যাপ্লাই করবেন, কিন্তু জব পাওয়াটা এখন মুশকিল হয়ে গিয়েছে। সো এই জন্য যেটা করতে হয়, যেটা কিনা আই থিঙ্ক ইউএসএমএলই যারা দিচ্ছে বা তারা অলরেডি করে, সেটা হচ্ছে গিয়ে পোর্টফোলিও বিল্ড আপ। আপনার সিভিটা আপনার এনরিচ করতে হবে। তো সেই সিভি এনরিচ নিয়ে আমি একটু কথা বলি, কারণ এখন প্ল্যাব সবাই বসলে ইনশাল্লাহ একবারে হোক, দুইবারে হোক, 1 বছরে হোক, 2 বছরে হোক, প্ল্যাব পাস করাটা খুব একটা ডিফিকাল্ট কিছু না। ডিফিকাল্টি এখন আসছে জব সিকিউরিং নিয়ে। সো রয়্যাল কলেজ পাথওয়েতে আপনি গেলে যেটা হয় যে আপনি কিন্তু মিড লেভেলে এন্ট্রি দিচ্ছেন। মিড লেভেলটা জুনিয়র লেভেলের মতো এত স্যাচুরেটেড না, কারণ রয়্যাল কলেজ তো সবাই দেয় না, আর দিলেও সবাই তো আর সেম স্পেশালিটিতে দেয় না। সো ওখানে আর কি এখনো ডিমান্ড মোটামুটি ভালোই আছে। কিন্তু জুনিয়র লেভেলে যেহেতু স্যাচুরেশনটা, আর প্ল্যাব মানুষ দিতই হচ্ছে গিয়ে তাড়াতাড়ি ইউকে যাওয়ার জন্য। সো এখন হচ্ছে গিয়ে প্ল্যাব দিলে আপনি হ্যাঁ ফাস্টার যেতে পারবেন রয়্যাল কলেজের চেয়ে হয়তো, কিন্তু সাথে আপনার একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। এবং এখানে যারা এখন মেডিকেল কলেজে আছো বা যারা এখন ইন্টার্নশিপ করছেন বা মাত্র শেষ হলো, তাদের কিন্তু এখনই সময়। স্পেশালি আমি বলবো ইন্টার্নশিপ হচ্ছে সবচেয়ে গোল্ডেন পিরিয়ড টু বিল্ড আপ ইউর সিভি। সো সিভিতে ওরা কি কি দেখে, আমি মানে 3টা ইন্টারভিউ দিয়েছি। সো এর মধ্যে ওরা ইন্টারভিউতে এখন শর্ট লিস্টেড হওয়াটাও কিন্তু বেশ কঠিন হয়ে গেছে। আমি বা আমার ফ্রেন্ডরা যারা রিসেন্টলি শর্ট লিস্টেড হয়েছে বা জব পেয়েছে, সবার মধ্যে কমন একটা ছিল যে রয়্যাল কলেজটি, মানে রয়্যাল কলেজ মানে এমআরসিপি বা এমআরসিএস এর ফার্স্ট পার্টটা লিস্ট। এমআরসিপি পার্ট 1 ছাড়া আমি আসলে রিসেন্ট টাইমে শর্ট লিস্টেড হতে দেখিনি। আহ সরি, কোনো কি সমস্যা হচ্ছে? No, you can continue. ওকে, অলরাইট। আমি হচ্ছে কি আমি আমার বলে নেই, আমি এরপরে তো লাস্ট শেষের দিকে আমি অবভিয়াসলি আপনাদের তো কোয়েশ্চেন্স থাকবে, আমি ইনশাল্লাহ ওই কোয়েশ্চেন গুলো টু দ্য বেস্ট অফ মাই নলেজ এন্ড অ্যাবিলিটি অ্যান্সার করার চেষ্টা করব। সো যেটা বলছিলাম যে রয়্যাল কলেজ পার্ট 1 মোটামুটি চাচ্ছে ওরা, মানে বেশিরভাগ জব ডেসক্রিপশন বা পার্সন স্পেসিফিকেশনে এটা চাচ্ছে। সো ফ্রেশ গ্রাজুয়েটদের এটা একটু মাথায় রাখতে হবে যে আমরা হচ্ছে গিয়ে
মানে দ্রুত একটা যদি রয়্যাল কলেজের পার্ট 1 টা প্ল্যাব দেই সমস্যা নেই, বাট রয়্যাল কলেজের দিকে আমাদের ফোকাসটা থাকতে হবে। সো এরপরে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে ওরা খুব চায় যে আপনি একটা ইউকে বেসড রিসাসিটেশন কোর্স করে থাকেন, যেটাকে আমরা বলি বেসিক লাইফ সাপোর্ট অথবা ইন্টারমিডিয়েট লাইফ সাপোর্ট অথবা অ্যাডভান্সড লাইফ সাপোর্ট, বিএলএস, আইএলএস, এএলএস। ওরা খুব করে চায় যে ইউকের যে রিসাসিটেশন কাউন্সিল, এটা সার্টিফাইড এরকম একটা কোর্স করা থাকুক। সো এই জিনিসটাও বেশ ইম্পর্টেন্ট। এটা আপনি কখন করবেন? এটা তো আসলে আমাদের বাংলাদেশে ইউকে সার্টিফাইড এই কোর্সগুলো করা হয় না। সো যখন প্ল্যাব টু দিতে যাচ্ছেন, তখন আপনি এই কোর্সগুলো ওখানে ওখানে সব হসপিটালে, মানে সব না, বেশিরভাগ হসপিটালেই হয়। আপনি রিসাসিটেশন কাউন্সিল ওয়েবসাইটে গেলে আপনি অ্যাভেলেবল ডেটস গুলো দেখতে পারবেন। ডেট গুলো আসলে একটু 2-3 মাস আগে বুক করা দরকার হয়, কারণ এগুলা খুব দ্রুত বুকড হয়ে যায়। সো আপনি যখন প্ল্যান টু বুক করছেন, ওই অনুযায়ী প্ল্যান করে আপনি একটা এএলএস, নিদেন পক্ষে আইএলএস, যেটা ইন্টারমিডিয়েট লাইফ সাপোর্ট, এই কোর্স কোনোটা বুক করে ফেলতে পারেন। এগুলো আসলে একটু, এএলএস টা একটু কস্টলি, মানে আই থিঙ্ক অ্যারাউন্ড, মানে আপনার 500-600 পাউন্ডস এর মতো। সো আইএলএস টা একটু লেস কস্টলি, ইউ ক্যান গো ফর আইএলএস। আরেকটা আছে ইএলএস, যেটা কিনা এএলএস সাধারণত 2 দিন ব্যাপী হয়। তো ইএলএস হচ্ছে একদিন ব্যাপী হয়। ওরা অনলাইনে একটা মানে একদিন অনলাইনে একটা এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার হয়, আর হচ্ছে গিয়ে পরের দিন হচ্ছে প্র্যাকটিক্যাল সেশনটা। সো ইএলএস এর কস্টটা এএলএস এর চেয়ে একটু কম। সো মানে যাই যেটাই হোক না কেন, আমি বলবো যদি আপনি প্ল্যাব দিতে ইউকে চান, এটা একটা করে ফেলতে পারেন। আর বাকি ওরা কয়েকটা জিনিস যেটা দেখে, সেটা আপনি বাংলাদেশে বসেই করতে পারেন। সেটা হচ্ছে ওরা টিচিং এক্সপিরিয়েন্স চায়, অডিট এক্সপিরিয়েন্স চায়, প্রেজেন্টেশন চায়, পাবলিকেশন চায়। টিচিং এক্সপিরিয়েন্সটা গেইন করা কিন্তু খুবই ইজি। ধরুন আপনি এখন ইন্টার্নশিপ করছেন, আপনি আপনার সিএ বা রেজিস্ট্রারকে বলে দিনে মানে সপ্তাহে একটা থার্ড ইয়ার বা ফিফথ ইয়ারদের জন্য নিজে থেকে আপনি একটা টিচিং সেশন অ্যারেঞ্জ করতে পারেন। বেশি না, জাস্ট কিভাবে হিস্ট্রি নিতে হয়, কিভাবে জেনারেল এক্সামিনেশন করতে হয়, এগুলো আপনি থার্ড ইয়ার ফিফথ ইয়ারদের দেখালেন। এবং এটা আপনি হচ্ছে, আপনি যে ক্লাসটা নিয়েছেন সুন্দর করে আপনার ইউনিট হেড থেকে বা সিএ রেজিস্ট্রার থেকে একটা সার্টিফিকেট, বা জাস্ট আপনার হসপিটালের মনোগ্রাম সমৃদ্ধ কোনো কাগজে জাস্ট লিখে নিলেন যে শি টুক আ ক্লাস অন দিস টপিক, ডেটেড এটা, রেজিস্ট্রারের সাইন, ইউনিট হেডের সাইন। এটা আপনার একটা ডকুমেন্ট থাকলো, এন্ড ইট ক্যান ওয়ার্ক এজ আ টিচিং এক্সপিরিয়েন্স। এখন হচ্ছে গিয়ে অনেকে আবার হচ্ছে গিয়ে আপনার স্টুডেন্ট পড়ায়, মানে মেডিকেলে আমরা যারা, তারা অনেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট পড়াই। তো এটাও কিন্তু আপনি টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারেন। সো টিচিং এক্সপিরিয়েন্স দেখানোটা খুব একটা কঠিন কিছু না। এরপরে আসে অডিট। অডিট নিয়ে আমার মনে হয় আমাদের আইডিয়া বাংলাদেশে একটু কম, স্পেশালি যারা আমরা এখনো স্টুডেন্ট বা ইন্টার্নশিপ করছি। অডিট কিছুই না, এটা হচ্ছে কি আপনার আপনার হসপিটালে যে প্র্যাকটিসটা হচ্ছে, যে ক্লিনিক্যাল যে গাইডলাইন ফলো করা, মানে কতটুকু গাইডলাইনটা ফলো করা হচ্ছে, ঠিক মতো হচ্ছে কি না, এটা জাস্ট একটা কম্পারেটিভ অ্যানালাইসিস। সাপোজ আমি যেটা ইন্টার্নশিপে আমরা করেছিলাম, সেটা হচ্ছে কি আমরা দেখছিলাম যে তখন ছিল ডেঙ্গুর পিক টাইম। সো আমরা যে অডিটটা করেছিলাম, সেটাতে আমরা দেখলাম যে দেখতে চাচ্ছিলাম যে আমাদের ঢাকা মেডিকেলে ন্যাশনাল গাইডলাইনে কিন্তু অ্যাডমিশন ক্রাইটেরিয়া দেওয়া আছে ডেঙ্গু রোগীদের জন্য। সো এই ক্রাইটেরিয়াটা ফলো করে কয়জন রোগী ভর্তি হচ্ছে, বা এই ক্রাইটেরিয়া কতটুকু ফলো করা হচ্ছে। সো এটা নিয়ে আমরা একটা অডিট করেছিলাম, যে আমরা দেখলাম যে এত পার্সেন্টেজ রোগী ভর্তি হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়া নিয়ে। সো এটা আমরা এই ডেটাটা কালেক্ট করার পর আমরা করলাম কি, যে সব অ্যাডমিশন ডেস্কে পোস্টার লাগিয়ে দিলাম যে ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী এই এই রোগীকে কেবল আমরা অ্যাডমিশন দিতে পারি। সো এর 2-1 সপ্তাহ পর আমরা আবার ডেটা কালেক্ট করে দেখলাম যে আমরা যে এই ইন্টারভেনশনটা করলাম, যে এই যে পোস্টার লাগালাম, মানে এই যে আমরা অ্যাওয়ারনেস রেজ করলাম, তো এটা কতটুকু কাজ হয়েছে, আবার আমাদের আগের ডেটা আর পরের ডেটা কতটুকু চেঞ্জ আসছে। সো এটা একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করলাম, করে দেখালাম যে হ্যাঁ এই চেঞ্জ আসছে। আপনার যে রিঅডিট করতে হবে, সেটা আমরা যে ইন্টারভেনশন করার পর যে ডেটা কালেকশন, এটাকে আমরা বলি রিঅডিট। সো রিঅডিট এসেনশিয়াল না। আপনি যে এই যে আপনি ডেটা কালেক্ট করে আপনি একটা স্টেপ নিয়েছেন ইন্টারভিন করার, এটাও কিন্তু আপনি অডিট হিসেবে, অডিট এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারেন। এরপরে আসে হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনও কিন্তু ইজি। এখন কিন্তু মানে
আপনারা যারা স্পেশালি ইন্টার্ন তাদেরকে কিন্তু যে মর্নিং সেশন, ডিপার্টমেন্টাল গ্র্যান্ড রাউন্ড এগুলোতে আপনারা হচ্ছে প্রেজেন্টেশন করতে পারেন। বা আমাদের কিন্তু বছর জুড়েই কিন্তু বিভিন্ন সেমিনার কনফারেন্স হতে থাকে। ওখানে কিন্তু ইন্টার্ন ডক্টরদের খুবই মানে প্রেফারেন্স দেয়। আপনারা যদি ছোটখাটো অ্যাবস্ট্রাক্ট রিভিউ বা লিটারেচার রিভিউ বা আপনার দেখা কোনো কেস প্রেজেন্টেশন হিসেবে দেন, মানে আপনার অ্যাকসেপ্টেড হওয়ার চান্সেস খুবই হাই। তো যে কোনো এরকম সেমিনার কনফারেন্স এমনকি মর্নিং সেশন এগুলোর প্রেজেন্টেশনও আপনারা হচ্ছে গিয়ে আপনাদের প্রেজেন্টেশন এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারেন। পাবলিকেশন জিনিসটা একটু কঠিন। সো প্রথমে পাবলিশ করাটা আসলে একটু ডিফিকাল্ট। এক্ষেত্রে আপনার বেস্ট বেট হচ্ছে কোনো কেস স্টাডি পাবলিশ করা। ইন্টার্নশিপের সময় অনেক ইন্টারেস্টিং কেসেস থাকে। আপনি সিনিয়রদের কারোর সাথে মিলে আপনি সেই কেস স্টাডি গুলো পাবলিশ করতে পারেন। আর এখন কিন্তু বিভিন্ন রিসার্চ গ্রুপ হচ্ছে বা সিনিয়ররা কিন্তু অনেক সময় জুনিয়রদের মানে টিমে নিচ্ছে ডেটা কালেকশনের জন্য বা হচ্ছে লিটারেচার রিভিউর জন্য। এগুলো কম্পারেটিভলি ইজিয়ার কাজগুলো, যেমন একজন সিনিয়র ডক্টর যে ইউকে থেকে বা ইউএস থেকে একটা ধরুন স্টাডি করবে বাংলাদেশের হসপিটাল গুলো নিয়ে, তারা কিন্তু ডেটা কালেকশনের জন্য চাবে যে ওই হসপিটালে আছে এরকম কাউকে কারো সাহায্য। সো একটু চোখ কান খোলা রাখতে হবে পাবলিকেশনের জন্য। আপনার হচ্ছে কি আমি যেটা বলবো যে একটু নেটওয়ার্কিং করতে হয় বা দেখতে হয় যে কোন সিনিয়ররা এরকম অ্যাক্টিভলি পাবলিকেশনের সাথে জড়িত, তাদের কাছে রিকোয়েস্ট করতে হয় যে আমি শিখতে চাই বা আমি ইনভলভ হতে চাই। মানে হেল্প, বেসিক্যালি হেল্প যেতে হয় মানে পুরো প্রসেসটাতে আপনার ইউকে বা আমার কাছে মনে হয় যে এরকম আমরা বাইরের দেশের লাইসেন্সিং এক্সামিনেশন গুলোতে পুরো প্রসেসে আপনাকে একটু মানে হেল্প আসলে লাগবে। সো সিনিয়রদের সাথে নেটওয়ার্কিং করাটা জরুরি। এটা আপনাকে পাবলিকেশনে অনেক বেশি হেল্প করবে। এরপরে যেটা আপনি করতে পারেন অ্যাটাচমেন্ট। সো ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট বা ক্লিনিক্যাল অবজারভারশিপ এই জিনিসটাও আপনার অবশ্যই ইউকে দিয়ে যে করতে হবে। বিভিন্ন হসপিটাল থেকে আপনার হচ্ছে গিয়ে এটা একটু হ্যাসেল এই প্রসেসটা। আপনার হচ্ছে গিয়ে কনসালটেন্টকে ডিরেক্ট মেইল করতে হয়। কনসালটেন্টের মেইল গুলো আপনারা হচ্ছে বিভিন্ন গ্রুপে পাবেন বা আপনার অ্যাগেইন এখানেও আপনার নেটওয়ার্কিং আপনাকে হেল্প করবে। সো কনসালটেন্টদের মেইল করতে হয়, ওনারা যদি অ্যাকসেপ্ট করে আপনি ওই হসপিটালটাতে 4 সপ্তাহ বা 8 সপ্তাহ এরকম অ্যাটাচমেন্ট করতে পারেন। অনেক সময় হচ্ছে কি আপনার ওরা জব ওয়েবসাইটেও অ্যাটাচমেন্টের জন্য অ্যাডভার্ট ছাড়ে। সো এগুলো একটু খেয়াল রাখতে হয়। এই জন্য এই অ্যাটাচমেন্টের জব বলুন বা আমাদের চাকরির জন্য এমপ্লয়মেন্টের জন্য যে জব বলুন, এগুলো অ্যাডভার্টাইজ করার জন্য কিছু ওয়েবসাইটস আছে। যেমন হচ্ছে আমাদের ট্র্যাক জবস, এনএইচএস জবস, আর রিসেন্টলি একটা ওয়েবসাইট আছে যে জব ক্লার্ক নাম। সো এই ওয়েবসাইটটাতে হচ্ছে গিয়ে সব বিভিন্ন ওয়েবসাইটে যা যা জব অ্যাডভার্ট হয় সবগুলো একসাথে মানে পাবলিশ হওয়ার সাথে সাথে ওই ওয়েবসাইটটাতে চলে আসে। সো জব অ্যাপ্লিকেশনের সময় আর একটা যেটা এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যে যেহেতু এত লোড, মানে দেখা যায় যে একটা অ্যাপ্লিকেশনের জন্য 500-600 ক্যান্ডিডেট। সো ওরা করে কি জব অ্যাপ্লিকেশনটা ছাড়ার পর অনেক সময় 2-3 ঘন্টা পরে অ্যাডভার্টটা ক্লোজ করে ফেলে, যে 2-3 ঘন্টার মধ্যে যারা অ্যাপ্লাই করেছে তারাই তারা করলো। সো এই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লাই করাটা জরুরি। এই জন্য দিনে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার কি আপনি যতবার পারেন জব ক্লার্কে গিয়ে বারবার সার্চ করতে হবে, মানে বারবার রিফ্রেশ দিতে হয় যে কোন জবটা আসছে। আপনি যদি মানে 5-6টা জায়গায় অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করা কিন্তু কঠিন না। আপনার হচ্ছে একটা ড্রাফট এমনি তৈরি হয়ে থাকবে, ওটা বিভিন্ন জবের রিকোয়ারমেন্টস অনুযায়ী হালকা মডিফাই করতে পারেন, কিন্তু আপনার বেসিক সিভি স্ট্রাকচারটা সেম। ওরা দেখবে আপনার ট্রেনিং কিরকম, আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কিরকম, রয়্যাল কলেজ ডিগ্রি আছে কিনা, অ্যাডিশনাল কোনো ডিগ্রি আছে কিনা, এমনকি কোনো মাস্টার্স, এমপিএইচ, এগুলো ভ্যালু ক্যারি করে। প্রেজেন্টেশন, পাবলিকেশন, অডিট, টিচিং এক্সপিরিয়েন্স, এবং আপনি কোনো সেমিনার কিরকম অ্যাটেন্ড করেছেন, কোনো কোর্সেস অ্যাটেন্ড করেছেন কিনা, কোনো ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছেন কিনা, এবং ছোট্টখাটো ওয়ার্কশপ যেগুলো অনলাইন হোক অফলাইন হোক কোর্সেরাতে হোক, ইউ ক্যান অ্যাড এনিথিং অ্যান্ড এভরিথিং, মানে এভরিথিং উইল অ্যাড ভ্যালু টু ইউর সিভি। সো এই হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এগুলো অবশ্যই আপনাকে জব অ্যাপ্লিকেশনে স্ট্যান্ড আউট করতে সাহায্য করবে। সো এখন আমার যে অ্যাডভাইসটা সেটা হচ্ছে গিয়ে, টু বি অনেস্ট, আমি আবার বলছি, জাস্ট প্ল্যাব দিয়ে এখন ইউকে তে জব পাওয়াটা ডিফিকাল্ট হয়ে গিয়েছে। সো যারা শুধু প্ল্যাব দিয়ে আসলে এখন জিনিসটা যেহেতু অনেক কঠিন হয়ে গিয়েছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রয়্যাল কলেজ এক্সামিনেশনের প্রিপারেশন নেওয়াটাই বেটার। আপনার যদি ইউকে তে যাওয়ার তাড়া না থাকে যে 3-4 বছর আমি দেশে থাকতে পারবো, সো প্ল্যাব পাথওয়েটা ফোরগো করে রয়্যাল কলেজের দিকে মনোযোগ দেওয়াটা বেটার, স্পেশালি ইন কেস অফ সার্জারি। কারণ এমআরসিপি 3টা part, মানে
তিনটা পার্টে হয়, তিনটা এক্সাম দেওয়া লাগে, পার্ট 1, পার্ট 2 রিটেন, পার্ট 2 পেসেস। কিন্তু এমআরসিএস কিন্তু দুই পার্ট, পার্ট এ পার্ট বি। এটা কিন্তু আপনার, আর এমআরসিএস পার্ট এ আপনি ইন্টার্নশিপের মধ্যে দিতে পারছেন। সো যদি আপনার সার্জারিতে যাওয়ার ইচ্ছা থাকে, আপনি এমআরসিএস রয়্যাল কলেজ ডিগ্রি কিন্তু প্ল্যাবের চেয়ে ফাস্টার কমপ্লিট করা পসিবল। এবং যেহেতু আপনি একটা রয়্যাল কলেজ ডিগ্রি আপনি প্ল্যাবের চেয়ে ফাস্টার অ্যান্ড মানে লেস কস্টে আপনি যদি কমপ্লিট করতে পারেন, সো ওয়াই উড ইউ গো ফর প্ল্যাব? এটা হচ্ছে কি আমার কথা। আম, তো যাই হোক, ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য আমি বলবো যে তারা না থাকলে ফোকাস অন রয়্যাল কলেজ ফর নাও, কারণ সার্কামস্টেন্স চেঞ্জ হচ্ছে। বর্তমান সার্কামস্টেন্সে আমি বলবো রয়্যাল কলেজের দিকে ফোকাস করাটা বেটার, এটা আমার অ্যাডভাইস। আর কিন্তু যদি আপনার তাড়া থাকে বা হচ্ছে কোনো ফ্যামিলি ইউকে তে থাকে, একটা জিনিস ইউকে তে জবের সময় ওরা দেখে যে ভিসা। আপনার যদি এমন কোনো ভিসা আছে যেটা কিনা আপনাকে রাইট টু ওয়ার্ক ইন দ্য ইউকে দেয়, যেমন হচ্ছে গিয়ে ধরুন ডিপেন্ডেন্ট ভিসা, যে আপনার স্পাউস যদি ইউকে তে থাকে, এটা কিন্তু ওরা দেখে। মানে কারণ ওদের যেহেতু একটা ফান্ড শর্টেজ আছে, আর একটা ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েটকে নিতে ওদের স্পন্সরশিপ দেওয়া লাগে, সো ওরা চায় যে লোকালি হায়ার করতে। সো আপনি যদি অলরেডি ইউকে তে থেকে থাকেন, বাট আপনি একজন ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট, সো তখনও আপনার হচ্ছে গিয়ে তখন আপনি প্ল্যাবটা আপনার জন্য বেটার হবে। বাট অ্যাগেইন পোর্টফোলিও বা সিভি বিল্ড আপ এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। সো এইখানেই হচ্ছে গিয়ে আমি মানে এফসিপিএস টা নিয়ে একটু বলি। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আর আমি যেটা রিসেন্ট ট্রেন্ড একটা দেখছি, এফসিপিএস মেডিসিন স্পেসিফিক্যালি এখন যেটা হয়েছে যে 150 কোয়েশ্চেন্স এর মধ্যে 75 এমসিকিউ, যেটা কিনা ডেভিডসন বেসড মোর অর লেস, আর 75 হচ্ছে এসবিএ, যেটা কিনা পুরোটাই অলমোস্ট এমআরসিপি বেসড। সো আপনি যদি শুধু এমআরসিপি নেন, এমআরসিপি প্রিপারেশন নেন, আমি বলবো এফসিপিএস মেডিসিনের জন্য 75 to 80% প্রিপারেশন আপনার ডান। মানে আপনার এসবিএ আর এক্সট্রা পড়া লাগছে না। আর যেহেতু আপনি মেডিসিন নিয়েই পড়তেছেন, মানে মেডিসিন তো মেডিসিনই, সেটা আপনি এমআরসিপির জন্য পড়েন, এফসিপিএস এর জন্য পড়েন। সো আপনার একটা, যদি একটা ভালো বেসিক বিল্ড আপ হয়ে থাকে, আপনি যদি লাস্টে 1-1.5 মাস ডেভিডসনের কিছু এক্সট্রা টপিক, যেমন হচ্ছে যে ধরুন এনভায়রনমেন্টাল মেডিসিন, পয়জনিং, স্ট্যাটিস্টিক্স, লাস্টে কিছু জিনিস আলাদা দেখে গেলেই, মানে ইউ হ্যাভ আ ভেরি গুড চান্স টু এইস এফসিপিএস পার্ট 1 অ্যাজ ওয়েল। এমআরসিপি প্রিপারেশনটা নিলে এফসিপিএস এর প্রিপারেশনটা নেওয়া অনেক ইজি হয়ে যায়। এটা নট অনলি মাই এক্সপিরিয়েন্স, আমি আমার কিছু কলিগদেরও দেখেছি যে যারা এমআরসিপির জন্য পড়েছে, লাস্টে 1 মাস কি 1.5 মাস বা আরো কম এফসিপিএস এর জন্য ডেভিডসনের যে এক্সট্রা টপিক গুলো বা রিসেন্ট ইয়ারের কিছু কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনে যে টপিক গুলো বারবার আসছে ওগুলো একটু দেখে গিয়েছে, অনেকেরই কিন্তু হয়ে গিয়েছে। আর এফসিপিএস আগে ছিল 3 দিনের পরীক্ষা পার্ট 1টা, এখন এটা একদিনের পরীক্ষা হওয়াতে মানে জিনিসটা খুব ইজিয়ার হয়ে গেছে। সো রয়্যাল কলেজের এক্সামের প্রিপারেশন আর এটা একটা বড় অ্যাডভান্টেজ যে আপনার দেশে একটা ব্যাকআপ থাকলো। আপনি এফসিপিএস ট্রেনিং করছেন, রয়্যাল কলেজের এক্সাম দিচ্ছেন, আপনি 3-4 বছরের মধ্যে ইনশাল্লাহ যদি আপনার হয়ে যায়, তখন আপনি শেষ হয়ে গেলে আপনি ডিরেক্ট মিড লেভেলে অ্যাপ্লাই করতে পারছেন, যেখানে স্যাচুরেশনটা এখনো এতটা প্রকট না। সো আপাতত এই হচ্ছে মাই এক্সপিরিয়েন্স সো ফার। আর এছাড়া এখন মানে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আমি অ্যান্সার করতে পারি। আপনি যে বললেন যে আপনি তো এসসিপিএস পার্ট 1 পাশ করেছেন নিউরোলজিতে। এখন এই যে পরীক্ষা যে পাশ করেছেন এটা তো অবভিয়াসলি আপনার সিভিকে এনরিচ করবে। তার সাথে সাথে এটার যে ট্রেনিং এক্সপিরিয়েন্সটা, যে কয়দিন আপনি বাংলাদেশে থাকবেন, এটা কি ট্রেনিং এক্সপিরিয়েন্সটা ওখানে কাউন্ট হবে কিনা? ইউকে আচ্ছা, ট্রেনিং পোস্টে আপনি হ্যাঁ, যখন জয়েন দিবেন, ট্রেনিং বা নন ট্রেনিং পোস্টে? জি। কাউন্ট হবে অ্যাজ ইন আপনি যদি একটা টার্সিয়ারি হসপিটালে জব করেন, মানে ইট উইল অ্যাড পয়েন্টস টু ইউর সিভি। বাট এটা এমন না যে আপনি ওখানে 3 বছরের ট্রেনিং করে আসছেন তার মানে এখানে আপনার ট্রেনিং করা লাগবে না। আপনাকে ওটা ওরা এক্সপিরিয়েন্স হিসেবে দেখবে, কিন্তু ওরা আরো যেটা, মানে এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট যে আপনি ক্লিনিক্যালি কোথাও ইনভলভ আছেন, একটা ট্রেনিং পোস্টে আছেন, এটা প্লাস পয়েন্ট। বাট আপনাকে ওখানে প্রোগ্রেস করার জন্য আপনার কিছু পোর্টফোলিও সাইট বা ডকুমেন্টস লাগবে, যে আপনি এই এই প্রসিডিওর গুলো করেছেন, বা এই এই সেমিনার অ্যাটেন্ড করেছেন, এই এই কোর্স গুলো করেছেন। তো এখানে ট্রেনিং ওখানে ট্রেনিং কে সাবস্টিটিউট করবে না, কিন্তু অবশ্যই আপনার জন্য ভালো যদি আপনি দেখাতে পারেন যে আপনি একটা টার্সিয়ারি হসপিটালে ট্রেনিং এ ছিলেন। এটা আপনার ইন্টারভিউতে শর্ট লিস্টেড হতে সাহায্য করবে। এই, আর যেটা এখানে আরেকটা জিনিস আমি বলে নেই যে ইউকে তে ওরা কিন্তু ক্লিনিক্যাল গ্যাপ জিনিসটা খুবই নেগেটিভলি নেয়। সো আপনি এফসিপিএস ট্রেনিং এ থাকেন আর কোনো ক্লিনিকে কাজ করেন, কোনো সমস্যা নেই, বাট চেষ্টা করবেন ক্লিনিক্যাল গ্যাপ যত কম দেখানো যায়, এটাই।
Thank you very much for your insightful and thoughtful and very effective presentation in a very organized manner. And I wish you Thank best you. of luck for your future endeavor. And I can see obviously you are so much passionate and a bright star of Bangladesh. I mean, এত অল্প বয়সে এতগুলো ডিগ্রি প্লাস এত স্ট্রাগলিং এর পরে এই পর্যায়ে আসার উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ অ্যান্ড আই বিলিভ Thank you so যারা much. ইয়াং জেনারেশন আছে তারা they will they can think you as an idol as well. um টু বি অনেস্ট, হ্যাঁ, আমি আমি একমত এই ব্যাপারে যে এখন ইউকে আসা ক্যারিয়ার পাথওয়েটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। কিন্তু কেউ যদি অর্গানাইজড থাকে, কেউ যদি ইনসাইটফুল থিঙ্ক করে এবং তার একটা সুন্দর প্ল্যান করে এবং সেই হিসেবে আগাতে পারে, তাহলে অবভিয়াসলি দে ক্যান অ্যাস দেয়ার এন্ডেভার অ্যাজ ওয়েল, রাইট? সো বেসিক্যালি আপনি তো বোথ প্ল্যাব রুটে আসতেছেন এবং ভেরি নিয়ার ফিউচার ইউ আর গোয়িং টু জয়েন অ্যাজ এ এনএইচএস ডক্টর। অ্যান্ড আমি এটা বুঝতে পারছি Inshallah. যতটুকু আপনার কথাবার্তা থেকে যে ইউ আর প্ল্যানিং টু জয়েন অ্যাজ এ ট্রেনি ইয়ার, অবভিয়াসলি মেডিসিন ট্রেনিং। তো মেডিসিনে যদি কেউ ক্যারিয়ার করতে চায় ইউকেতে এবং এই মুহূর্তে বাংলাদেশে আছে, এখানেও তো এসে তাদেরকে একটা ট্রেনিং পাথওয়ের মধ্যে দিয়ে যেতে হবে, আই বিলিভ সো। জি। তো সেই ট্রেনিং পাথওয়েতে বাংলাদেশে এখন থেকে তারা কি কি করতে পারে যেটা দিয়ে তাদের সে চান্সটা বাড়বে যে তারা যেন ট্রেনিং এর জন্য ইলিজেবল হয় এবং খুবই কম সময়ের মধ্যে যেন তারা ট্রেনিংটা শুরু করতে পারে, এই বিষয়ে আপনার ওকে। কোনো সাজেশন আছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ আপু। সো এখন যেটা আমি একটু আগে মানে বললাম যে পোর্টফোলিও বিল্ড আপ এর জন্য যা যা লাগে, আমি এবছরই একটু দেখছিলাম যে ইন্টারনাল মেডিসিন, আমি তো প্রথমে এখন যাচ্ছি আপাতত নন ট্রেনিং পোস্টে, বাট আমি দেখছিলাম যে ইন্টারনাল মেডিসিন ট্রেনিং এ ওদের রিকোয়ারমেন্টস কি। সো ওরা ওদের ওয়েবসাইটে কিন্তু সুন্দর করে দিয়ে দেয় যে এই জিনিসের জন্য এত পয়েন্টস, বা এই জিনিসের জন্য মানে এরকম পয়েন্টস, এটা হায়ার স্পেশালিটি ট্রেনিং এর জন্য প্রযোজ্য। যে ইন্টারনাল মেডিসিন ট্রেনিং তো আমাদের 3 বছর হয়, এরপর আমাদের হায়ার স্পেশালিটি ইন আওয়ার ডিজায়ার্ড স্পেশালিটি, এটার জন্য আবার আলাদা করে অ্যাপ্লাই করতে হয়। সো আমি যেটা দেখলাম যে এখন থেকে মানে ওরা কিন্তু পুরো একদম মানে এই যে আপনি একটা অডিট করলেন, অডিটে আপনি কি মানে লিড ছিলেন কিনা, নাকি আপনি হচ্ছে জাস্ট একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, বা আপনি অডিটের কয়টা সাইকেল কমপ্লিট করেছেন, এরকম ওরা কিন্তু মার্কস এর একটা হায়ারার্কি আছে যে ফুল 2 সাইকেল কমপ্লিট করলে 8 পয়েন্ট, 1 সাইকেল কমপ্লিট করলে 6 পয়েন্ট, বা হচ্ছে গিয়ে এখন করছি বা কিছু স্টেপে জাস্ট ইনভলভ ছিলাম এরকম করে 4 পয়েন্ট। সো এরকম করে ওরা একটা পয়েন্ট ডিস্ট্রিবিউশন দিয়ে দেয়, আইএমটি এর ওয়েবসাইটে সুন্দর করে পিডিএফ দেওয়া আছে। So, ওখানে ওরা দেখে হচ্ছে যে টিচিং এক্সপিরিয়েন্স দেখে, আপনি কি টিচিং কোর্স অর্গানাইজ করেছেন, নাকি হচ্ছে কি আপনি জাস্ট কয়েকটা ক্লাস নিয়েছেন, নাকি হচ্ছে কি মানে এরকম আর কি। ওরা একদম মানে আপনার এক্সপিরিয়েন্স লেভেল অনুযায়ী ওরা পয়েন্ট দেয়, এবং প্রতি বছর একটা নির্দিষ্ট কাট অফ থাকে যে এই কয়টা পয়েন্ট পেলে আপনি তখন শর্ট লিস্টেড হবেন ইন্টারভিউর জন্য। সো আমার মনে হয় যারা ট্রেনিং পাথওয়েতে যেতে ইন্টারেস্টেড, তারা এখন থেকে একটু আইএমটির ওয়েবসাইটটা ভিজিট করে এক্স্যাক্টলি কি জিনিসের জন্য কত পয়েন্ট, সেটা হচ্ছে দেখে ওই অনুযায়ী সবকিছুই কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে দেশে বসে ডুয়েবল। একটা পাবমেড ইন্ডেক্স জার্নালে পাবলিকেশন দেশে বসে ডুয়েবল, ইন্টারন্যাশনাল কনফারেন্সের প্রেজেন্টেশন দেশে বসে ডুয়েবল, সবই ডুয়েবল। জাস্ট একটু আগে থেকে দেখে রাখলে ওই অনুযায়ী আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন। আর ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট হিসেবে আপনার অ্যাপ্লাই করার জন্য একটা ক্রেস্ট ফর্ম বলে একটা ফর্ম থাকে, সেই ফর্মটা আপনার কনসালটেন্ট দিয়ে সাইন করে নিতে হয়। সেটা আসলে খুব একটা কঠিন ব্যাপার না, মানে আপনার যেসব মানে ক্রাইটেরিয়া থাকে ওগুলো আপনি ইন্টার্নশিপে করে আসছেন, বা ইন্টার্নশিপের পর 1 বছর ক্লিনিক্যাল প্র্যাকটিস করলে এমনিতেই আপনার ওটা মানে করা হয়ে যাবে। সো ওই জিনিসটাও কিন্তু গুগলে অ্যাভেলেবল, আপনি সার্চ করে দেখতে পারবেন, তাহলে একদম স্পেসিফিক্যালি কি কি লাগবে আপনি মানে জানতে পারবেন আর কি। সো ওই অনুযায়ী এখন থেকে কাজ করাটা খুব একটা কঠিন কিছু না দেশে বসে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ক্লারিফিকেশন। এখানে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে যে আইএমটি ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করার যে ব্যাপারগুলা, বাংলাদেশে বসে থেকে কেউ কি অ্যাপ্লাই করতে পারে কিনা, অর ইজ ইট নেসেসারি টু ওয়ার্ক ইন এনএইচএস টু অ্যাপ্লাই ফর ইন্টারনাল মেডিসিন ট্রেনিং? ওকে। সো নট ইয়েট, এটা আমি বলছি কারণ এখন পর্যন্ত আপনি ক্রেস্ট আপনার দেশের কোনো
প্রফেসর বা কোনো ফ্যাকাল্টি যারা হচ্ছে কি একটু মানে স্পেশালিস্ট ডক্টর দিয়ে আপনি হচ্ছে সাইন করাতে পারবেন, এখন পর্যন্ত এটা আছে। বাট খুবই রিসেন্টলি একটা মানে ব্রিটিশ মেডিকেল গ্রাজুয়েটসরা হচ্ছে একটা প্রপোজিশন করেছে যে না, শুধু বাইরের দেশের কনসালটেন্টরা ক্রেস্টার সাইন করতে পারবে না এখন। মানে ইংল্যান্ডে কাজ, এনএইচএস এ কাজ করছে এমন কাউকে দিয়ে আপনার ক্রেস্ট সাইন করতে হবে। সো এটা মানে সামনে চেঞ্জ আসতে পারে, বাট অ্যাজ অফ নাও মানে এই বছরে পর্যন্ত আপনারা এই দেশে থেকেই আইএমপি তে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা আপু, এই ক্ষেত্রে আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছি। এই পাথওয়েটা নিয়ে আই ডোন্ট থিঙ্ক আমাদের বাংলাদেশিদের মধ্যে খুব একটা ইনফরমেশন আছে। সেটা হচ্ছে FY2 স্ট্যান্ড অ্যালোন পাথওয়ে, মানে FY2 স্ট্যান্ড অ্যালোন পোস্ট। সো আমি যেটা প্রথমে বলেছিলাম যে ইউকে তে ইন্টার্নশিপের 2টা বছর, ফাউন্ডেশন ইয়ার 1, ফাউন্ডেশন ইয়ার 2, ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েটসদের জন্য একটা পাথওয়ে ওপেন আছে যে আপনি ডিরেক্ট ফাউন্ডেশন ইয়ার 2 ট্রেনিং পোস্টে অ্যাপ্লাই করতে পারেন, যেটার জন্য আপনার ক্রেস্ট ফর্ম লাগবে না, যেটার জন্য আপনার হচ্ছে গিয়ে ক্রাইটেরিয়া গুলো সবই মোটামুটি আপনি মানে জাস্ট ইন্টার্নশিপ করলেই হয়। শুধুমাত্র ওদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসটা একটু হাই। যেমন জিএমসি পাওয়ার জন্য আমাদের হচ্ছে সবগুলোতে মিনিমাম 7 পেতে হয় আইএলস এ, কিন্তু ফাউন্ডেশন ইয়ার স্ট্যান্ড অ্যালোনের জন্য আপনার হচ্ছে গিয়ে সবগুলোতে মিনিমাম 7.5 পেতে হয়, বা ওইটি প্রতিটা ব্যান্ডে 400 পেতে হয়। এইটা হচ্ছে একটু এক্সট্রা কোয়ালিফিকেশন। বাকি আপনার যদি জিএমসি রেজিস্ট্রেশন থাকে উইথ আ লাইসেন্স টু প্র্যাকটিস বাই দ্য টাইম দ্য পোস্ট উইল স্টার্ট, এটা থাকলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এটা আমি গত বছর করেছিলাম বাংলাদেশে থেকে। এবং এটা করে আমার ছিল ফ্ল্যাপ 2 এর আগে। আপনার যদি প্রথমত এটা লং লিস্টিং হয়, দেন হচ্ছে আপনি এসজেটি সিচুয়েশনাল জাজমেন্ট টেস্ট, এটাতে আপনি বসতে পারেন। তারপরে এসজেটি তে একটা নির্দিষ্ট কাট অফের উপর নাম্বার পেলে আপনার ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে যদি ভালো করেন মানে তখন আপনি হচ্ছে গিয়ে অফার পাবেন। সো আমার হচ্ছে গিয়ে ফ্ল্যাপ 2 দেওয়ার আগে আমার এটার ইন্টারভিউ ছিল, এবং আলহামদুলিল্লাহ আই গট অ্যান অফার। বাট আমার কাছে তখন পার্সোনাল কারণে আমার জয়েন করা হয় নাই। বাট তখন কিন্তু আমার প্ল্যাবও কমপ্লিট ছিল না, আমার ডিএমসিও ছিল না আমার। ওখানে ওয়েবসাইটে বলা ছিল যে আপনার মে 30-এর মধ্যে আপনার হচ্ছে প্ল্যাব 2 তে অ্যাপিয়ার করতে হবে। তো আমার এরকম, আমি ওটা দেখিয়েছি যে আমার প্ল্যাব 2 হচ্ছে মে 15 তারিখ। ওটা দেখে আমি লং লিস্টেড হয়েছিলাম, শর্ট লিস্টেড হয়েছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম, এবং আমার প্ল্যাব 2 পাশের আগে আমি অফারটা পেয়েছিলাম। সো মানে আমার কাছে মনে হয় এটা নিয়ে আমাদের বাংলাদেশিদের মধ্যে খুব একটা আইডিয়া কম, কারণ ওখানে আমি প্ল্যাব 2 দেওয়ার সময় আমি যখন সবাইকে বলছিলাম যে আচ্ছা আমার একটা ইন্টারভিউ আছে, সবাই তো অবাক যে টিএমসি নাই, এখন কিসের ইন্টারভিউ। সো এটা আমার মনে হয় এই জিনিসটা নিয়ে এবার যে ফাউন্ডেশন ইয়ার মানে স্ট্যান্ড অ্যালোনের আই থিঙ্ক 21 তারিখ লাস্ট ডেট, এই যে পরশুদিন। সো এখন তো সময় নেই, বাট এটা যারা এখন আপনারা ইন্টার্নশিপের মধ্যে আছেন বা যারা আরো ছোট, FY2 স্ট্যান্ড অ্যালোন আই থিঙ্ক ইজ আ ভেরি গুড ফার্স্ট, can be a very good first option for the young graduates. Mm-hmm, mm-hmm. Thank you. And I think this is a good option for young graduates, those who are doing internship in back Bangladesh. যে যখনই শুরু করবে ইন্টার্নশিপ সেই সময় ল্যাঙ্গুয়েজটার উপরে একটু আহ, বেশি জোর দিল, তারপরে তারা FY1 FY2 ফাউন্ডেশন ইয়ার থেকে শুরু করলো, তাহলে সময়টাও বেশি লাগলো না, এবং তারা ইউকে সিস্টেমে খুবই আর্লি এবং খুবই জুনিয়র স্টেজে শুরু করলো, তাদের সিস্টেমটাও বুঝতে সুবিধা হবে, এবং ইউকের ক্যারিয়ারটাও আগায় থাকবে। Thank you হ্যাঁ, আর for that FY2 স্ট্যান্ড অ্যালোন clarification. করলে, ওকে, আরেকটা জিনিস, FY2 স্ট্যান্ড অ্যালোন করলে কিন্তু ক্রেস্ট আলাদা করে লাগে না। মানে তখন Oh, আপনি হচ্ছে গিয়ে এই মানে ইউকে ফাউন্ডেশন ট্রেনি হিসাবে আপনি হচ্ছে গিয়ে তখন কনসিডার্ড হবেন। okay. Thank you. Thanks for the clarification. ওয়েলকাম। Hello, Apu. I wanted to ask you some questions. শিওর। Um, আপু তুমি আমাদেরকে একটা মানে you shared a lot of points regarding MRCP and PLAB, but আপু তুমি বলেছিলে that PLAB 2 দেওয়ার পরে if someone has 1 year experience in UK, we can also bypass the Australian Medical Council examination. So হুম হুম। ওটা কি MRCP ক্ষেত্রে প্রযোজ্য? না, আনফরচুনেটলি না। এমআরসিপি তুমি যদি দিয়ে ইউকে যাও, তখন তোমার ইউকে তে তোমার কোর সার্টিফিকেট মানে কোর ট্রেনিং কমপ্লিট করতে হবে, মানে ইউকে তে তোমার ট্রেনিং কমপ্লিট করতে হবে। দেন ইউ ক্যান অ্যাপ্লাই টু অস্ট্রেলিয়া ইন দ্য স্পেশালিস্ট পাথওয়ে। কিন্তু 1 বছর চাকরি করে তখন আর অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারবে না। Oh, okay. Thank you, আপু. ওয়েলকাম।
Thank you. I have got a question in my chat box from Deputy Chaudhary. He want to ask, Apu, USMLE registration is applicable for 2025 in comparison, which is preferred date? USA medical exam or UK medical exam? Basically, he wanted to ask you which one is better, USA or UK? I think that is a very সাবজেক্টিভ কোয়েশ্চেন, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আসলে এটার কোনো there is not মানে নট আ সিঙ্গেল কারেক্ট আনসার আর কি। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। অ্যাগেইন ইউএসএমএলই পাথওয়েটা নিয়ে আসলে আমি একদম ফার্স্ট সেকেন্ড ইয়ারে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছিলাম। আহ, এখনকার পার্সপেক্টিভে একদম যদি অনেস্ট থাকি, মানে ইউএসএমএলই পাথওয়েটা হচ্ছে বিগ রিস্ক বিগ রিওয়ার্ড টাইপের। ওখানে ইউএসএমএলই দিয়ে আমার কাছে যেটুকু মনে হয় যে মানে অবভিয়াসলি যদি আপনি ম্যাচড হতে পারেন বা আপনি যদি ট্রেনিং এ ঢুকতে পারেন রেসিডেন্সিতে, মানে ইট ইজ গোয়িং টু বি বেটার দ্যান দ্য ইউকে আমার কাছে যেটা মনে হয়। বাট মানে ম্যাচড হওয়াটাই একটু কঠিন আর কি। ইউকে তে যেমন এখন পর্যন্ত যদিও স্যাচুরেশন আছে, জব পাওয়াটা কম্পারেটিভলি ইজিয়ার ফার্স্ট জব পাওয়াটা ইউএস এর তুলনায়। বাট আপনি যদি পার্সিভিয়ার করেন, আপনার যদি ওরকম ডেডিকেশন থাকে, ইউএসএমএলই রেসিডেন্সিতে ঢুকে গেলে পে এর দিক থেকে তো ইউএস মানে ফার অ্যাহেড অফ ইউকে আর কি। সো এটা একান্তই ইন্ডিভিজুয়াল ডিসিশন, অনেক ফ্যাক্টরস আছে। সো এটা আমার ওপিনিয়ন আর আর কারো ওপিনিয়ন নাও মিলতে পারে আর কি। সো থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, যতটুকু আমি দেখেছি যে obviously US is better than UK. If you ask me to compare both of those pathways, and I agree with you that big risks, big reward. US এর রেসিডেন্সি পাওয়াটা আসলে বাংলাদেশ থেকে একটু ডিফিকাল্ট, আমি বলবো না অসম্ভব কিছু, কিন্তু আমি এরকমও দেখেছি যে যেহেতু এটা অনেক খরচের একটা ব্যাপার, প্লাস হচ্ছে একটু সিভি বিল্ড আপের ব্যাপার থাকে। তো যারা অনেকে আছে ইউকে থেকেও তারা হচ্ছে ইউএসএ তে সুইচ করে, বেসিক্যালি এখানে সিভি বিল্ড আপ, তাদের যে এক্সপিরিয়েন্সটা তারা যেটা করে থাকে সেটা ওদেরকে অনেকখানি আগায় রাখে। হ্যাঁ হ্যাঁ এখন একটা জিনিস খুব দেখে যে এজ অফ গ্রাজুয়েশন, এটা নিয়ে অনেকে অনেক কথা বলে। বাট আই বিলিভ এজ অফ গ্রাজুয়েশন, আমরা ড্রিম ইউএসএমএলই থেকে বেশ কিছু ওয়েবিনার অলরেডি হয়েছে, যারা ওল্ড গ্রাজুয়েট, যারা they are very successful in US, though they started as an old graduate, কারণ তাদের পারিপার্শ্বিক যেই রিকোয়ারমেন্ট গুলো ছিল তারা খুবই ভালোভাবে সেগুলো ফুলফিল করেছে। সো ইফ সামওয়ান ওয়ান্ট টু পার্সু দেয়ার ক্যারিয়ার ইউএস, সো ইউকে also is going to be a good option, and you are obviously will get your experience from here, right? হুম, এরকম আহ, আমি দেখেছি যে ইউএসএ তে সার্জারিতে আসলে আইএমজি হিসেবে ঢোকাটা সার্জিক্যাল ট্রেনিং এ বেশ টাফ। মানে মেডিসিনে তাও কম্পারেটিভলি ইজিয়ার। বাট এরকম আমার পরিচিত আছে যে ইউকে তে কয়েক বছর সার্জারিতে কাজ করেছে, দেন মানে ওনারা তারপরে ইউএসএ সার্জারিতে রেসিডেন্সিতে ম্যাচ করেছে। অবভিয়াসলি ইউএসএমএলই দেওয়া লেগেছে, বাট মানে বাংলাদেশ থেকে সার্জারিতে ইউরোলজি বা প্লাস্টিক সার্জারিতে মানে ম্যাচ করাটা তো আসলে ওভাবে শোনা যায় না। বাট আই থিঙ্ক UK experience definitely helped them. হ্যাঁ, আমার একটা পরিচিত আপু আছেন, উনি বেসিক্যালি বাংলাদেশ থেকে এমআরসিএস করে ইউকে তে এসেছিলেন, এখানে 2 বছর ছিলেন, এবং তার আগে উনি ইউএসএমএল স্টেপ 1 বাংলাদেশ থেকে করা ছিল, পরে স্টেপ 2 এখানে এসে হুম। করছেন, করে উনি রেসিডেন্সি জেনারেল সার্জারিতে ম্যাচ করে উনি ইউএসএ তে ওয়াও, মুভ করে গেছেন। উনি এখন PGY2 আছেন আচ্ছা এখন। সো শি ডিড মেক ইট। আচ্ছা, মাশাআল্লাহ। And we also had previous panelist যিনি হচ্ছে অবস এন্ড গাইনিতে বাংলাদেশে তার পুরোপুরি মানে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট ছিল ম্যামের। এরপর উনি হচ্ছে ইউএসএমএলই করে ইউএসএ তে সুইচ করে সেখানে আর কি অনেক স্ট্রাগল করে এরপর ম্যাচ করেছেন। And I would আচ্ছা like to আচ্ছা। ask, Jay, how do you compare this training with Australian Medical Council? Because as we know, যে জিএমসি রেজিস্টার্ড হলে এবং ইউকে তে যদি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, সম্ভবত ট্রেনিং পোস্টে 1 বছর, তাহলে হচ্ছে এএমসির জন্য অ্যাপ্লাই করা যায়।
নট নেসেসারিলি ট্রেনিং পোস্ট, নন ট্রেনিং পোস্টে 1 বছর যদি আপনি থাকেন, এবং এটা প্ল্যাব পাথওয়েতে কেবল, হ্যাঁ, মানে রয়্যাল কলেজ এক্সাম দিয়ে 1 বছর দিলে হবে না। প্ল্যাব পাথওয়েতে তার গিয়ে দেন 1 বছরের যদি ইউকে এক্সপিরিয়েন্স থাকে, আপনি হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল আই থিংক প্রভিশনাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, দেন ওখানে পসিবলি 1 বছর কাজ করার পর আপনি হচ্ছে পার্মানেন্ট রেজিস্ট্রেশনটা পাবেন আর কি, এরকম। এখানেও মানে আমার আইডিয়াটা খুব একটা ক্লিয়ার না, বাট এটুকু আমি শিওর যে 1 বছর ইউকে এক্সপিরিয়েন্স আফটার প্ল্যাব উইল মেক ইউ এলিজিবল টু অ্যাপ্লাই। Okay, thank you. ওয়েলকাম। Right. We are basically toward the end of our session, so this is a time of wrap up. Sadia, do you have any question, or Samia? She already has cleared everything. Yes. Well, actually, the presentation was quite nice and organized, that we don't have so much question to ask, because we have got all those answers automatically. Thank you very much for that to Samia. Right. থ্যাংক So ইউ ফর হ্যাভিং let's মি। wrap up. Thank you, and you made the time from your busy schedule. আমি জানি বাংলাদেশে ট্রেনিং করাটা অনেক বেশি অনেক বেশি হ্যাকটিক, ঢাকা মেডিকেলে তো আরো বেশি হ্যাকটিক। So you make some time for us, and you share your own experience, and you also share some insightful advices for our young generation and doctors to pursue their career and progress as well. So thank you very much for your cooperation. So this is ওয়েলকাম। the time of wrap up the session. Basically, I would like, there is nothing new to tell you everyone. Uh, যে কোনো প্যানেলিস্ট আসে, যে কোনো আমরা যারা সাকসেসফুল উইথ দেয়ার ক্যারিয়ার, যারা আসে এখানে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে, তারা রিপিটেডলি একটা কথাই বলে যে একটা প্ল্যানিং, তাদের খুবই সুন্দর একটা প্ল্যানিং ছিল, তারা খুবই সুন্দরভাবে অ্যাক্টিভ ছিল, তারা দে ডিড সিক হেল্প, তারা একটা খুবই ভালো অর্গানাইজড একটা গাইডেন্স এবং মেন্টরশিপের আন্ডারে ছিল। এবং শুধুমাত্র ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বা মেডিকেল পড়াশোনা সেই জিনিসটাই আমাদেরকে যে খুব শুধুমাত্র একটা জিনিস যেটা আমাদের ইউএস বা ইউকে ক্যারিয়ারের জন্য হেল্প করবে, ব্যাপারটা সেরকমও না। সেখানে আরো প্যারা ক্লিনিক্যাল ব্যাপার স্যাপারগুলো আছে, যেমন অডিট, কুইপ, রিসার্চ প্রেজেন্টেশন, টিচিং এক্সপেরিয়েন্সেস, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেন্টরশিপ। কেউ একজন গাইড করবে, একজন মেন্টর থাকবেন, এবং খুবই কম সময়ের মধ্যে এদিকে এদিকে দৌড়াদৌড়ি না করে যেন আমরা আমাদের যে গোল আছে সেটা অ্যাচিভ করতে পারি, সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং ড্রিম ইউএসএমএলই আসলে একটা নন প্রফিট অর্গানাইজেশন, যেটা 2015 সাল থেকে কাজ করছে বাংলাদেশি ডক্টরদের জন্য, তাদের ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এই ইনফরমেশন গুলো শেয়ার করে সবার মধ্যে, যেন যারা দোজ হু ওয়ান্ট টু পার্সু দেয়ার ক্যারিয়ার, তারা যেন ইনফরমেশন গুলো খুবই সহজে পায়, এবং খুবই সহজে যেন তারা এগুলো ইন্ডেভার করতে পারে, তারা প্ল্যান যেন করতে পারে। সেই সাথে সাথে ড্রিম ইউএসএমএলই আসলে ইউএসএমএলই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, ওইটি, রেসিডেন্সি প্রিপারেশন, ম্যাচ, সবকিছুর জন্য হেল্প করে থাকে। যেমন আমরা সবাই জানি ইউএসএ তে ইউএসএমএলই পাশের পরে যে ম্যাচিং এর যে ব্যাপারটা, সেটা অনেক একটা ডিফিকাল্ট এবং অনেক বড় একটা ব্যাপার, যেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো ফুলফিল করতে হয়, নট জাস্ট ইউর এজ অফ গ্রাজুয়েশন। ড্রিম ইউএসএমএলই আসলে সবাইকে সেই বিষয়টাই হেল্প করে। আপনি নিজে পড়াশোনা করতে পারবেন, নট লাইক যে আপনি নিজে করতে পারবেন না বা আপনি ইনফরমেশন পাবেন না, কিন্তু ইউ হ্যাভ টু সিক দ্য হেল্প। যেমন অলরেডি আমাদের প্যানেলিস্টের কাছে আমরা জেনেছি যে শি ডিড সিক হেল্প, সো আপনাদের হেল্প নিতে হবে। এবং খুব রিসেন্টলি ড্রিম ইউএসএমএলই থেকে বেশ কয়েকটা রিসার্চ পাবলিশড হয়েছে, যারা ড্রিম ইউএসএমএলইর সাথে ছিল বেশ কিছুদিন, তারা অ্যাজ এ গ্রুপ সেম দে শেয়ার সেম থট, এবং তারা একটা রিসার্চ পাবলিশ করেছে গুড ইম্প্যাক্ট জার্নাল। সো সেটাও তাদেরকে রেসিডেন্সি ম্যাচিং এর জন্য হেল্প করবে। এগুলো শুধুমাত্র যে ইউএস এর জন্য সেটা না, এটা ইউকের জন্য, এটা অস্ট্রেলিয়ার জন্য, এটা মিডল ইস্টের জন্য। আপনি যদি একাডেমিক কোনো কিছু করেন, তাহলে সেই জিনিসটা শুধুমাত্র একটা জিনিসের জন্য হয় না, সেটা সবকিছুর জন্য অ্যাপ্লিকেবল হয়। সো basically I highly encourage you guys to be with a group, a very organized group,
a good mentor যে সেখানে কাজ করছে, যে এই বিষয়গুলো খুবই ছোটখাটো বিষয়গুলো খুবই ভালোভাবে জানে এবং আপনাকে গাইড করতে পারবে। এবং সেই দিক থেকে ড্রিম ইউএসএমএলই ইজ এ গুড অপশন, যেখানে মাসুদ স্যার সবার উপরে খুবই খুবই নজরদারি রাখেন, কে কি করছে, কে কি না করছে, কে ল্যাগ বিহাইন্ড, কার কি সমস্যা হচ্ছে, কার কখন তার কোন ক্যারিয়ার স্টেজে কোনটা প্রয়োজন, উনি সেটা অফার করেন। এবং আমাদের প্যানেলিস্ট এখানে একটা জিনিস বলছেন যে ইউকেতে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট পাওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা অনেক ডিফিকাল্ট। সেম থিং কিন্তু ইউএস এর জন্য, ইউএসএ তে রেসিডেন্সি ম্যাচের জন্য বা জব পাওয়ার জন্য তাদের অবজারভারশিপ লাগে। আপনি যদি ড্রিম ইউএসএমএল এর সাথে থাকেন এবং সার্টেন স্টেজ অফ ইয়োর ক্যারিয়ার, ড্রিম ইউএসএমএল অফার ইউ ফর ইউএস ক্লিনিক্যাল অবজারভারশিপ, এবং আপনি যে রিসার্চ গুলো করবেন সবগুলো আপনাকে অ্যাজ এ লেটার অফ রিকমেন্ডেশন আপনি পাবেন। সো বেসিক্যালি দোজ থিংস আর নট অল অ্যাবাউট ক্লিনিক্যাল, দোজ থিংস আর অল অ্যাবাউট প্যারাক্লিনিক্যাল as well. So I highly recommend you guys to join Dream USMLE groups, Dream USMLE step 1, step 2, OET or step 3 batches, so that you will get a proper guidance without losing your time, without losing your money. So আর ডিসার্টেড হবেন না, ফ্রাস্ট্রেটেড হবেন না, কারণ যখন একটা ফেলোর আসে, রিপিটেডলি আসতে থাকে, মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। You will not be like that. So I highly encourage you guys to join Dream USMLE batches, এবং very recently আমরা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি স্টেপ 1 এর জন্য এবং স্টেপ 2 এর জন্য। If you are interested to join those groups, you can directly contact with Abdullah Masood sir, or the contact details are available in Dream USMLE Facebook group page. Be a member, invite your friends, your family, whoever want to pursue the career. কারণ আমি যখন শুরু করেছিলাম আমার ইউকে ক্যারিয়ার, I had no idea about USMLE. Otherwise, I would probably pursue USMLE. Now আমি যেটুকুই জানি সবটুকু আমি জানি ড্রিম USMLE এর মাধ্যমে। সো এমন অনেকে আছে যারা হয়তো জানে না এবং তারা সেই ইনফরমেশন জানে না, তারা গাইডেন্স পায় না, সেজন্য তারা সেই অপশনটাকেই রাখে না। I highly encourage you, spread those knowledges to everyone and everywhere. Invite your friend, your family, whoever, make a group, step forward, help each other, and join Dream USMLE group and become as successful in your career and your personal life as well. Thank you very much for watching the session. Again, I want to thank everyone, our panelists and our moderators as well. Thank you. Thank you very much. Thank you, Dr. Samiha and Dr. Shabnaz Mustari. Thank you for having me.